আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর মুহতাসিম বিন আহমেদ। আমার এফসিপিএস পার্ট 1 কমপ্লিট হয়েছে 2022 সালে জানুয়ারি মাসে। আজকে আপনাদের সামনে আমি এসেছি নেফ্রোলজি সলভ ক্লাস নিয়ে। প্রথমে বলে রাখি যে নেফ্রোলজির পার্ট যেটা সেটা হচ্ছে আপনার পেপার 3তে নেফ্রোলজি থেকে প্রায় আপনার 8টা থেকে 9টা কোশ্চেন থাকে এবং এখানের পার্টটা একটু ডিফারেন্ট হয় যে আপনার কোশ্চেনের প্যাটার্ন প্লাস হচ্ছে কী কী ইম্পর্টেন্ট টপিকস আছে, কোন কোন বক্স আপনাকে পড়তে হবে, এই জিনিসগুলো। এখন যেই সমস্যাটা হয় নর্মালি সেটা হচ্ছে যে আপনার পেপার 3তে সেটা হচ্ছে লাস্ট দিন পরীক্ষা থাকে, যার কারণে হচ্ছে যে আপনার যে এনার্জি বা হচ্ছে আপনার যে ইচ্ছাটা ওটা অনেকটা কমে আসে তখন। সো আপনাকে একটু হলেও টেকনিক্যাল হওয়া লাগবে লাস্ট দিনের জন্য, যার কারণে হচ্ছে যে আপনার টপিকগুলো বুঝতে যাতে সুবিধা হয় এবং যেসব ইম্পর্টেন্ট টপিকস থেকে আপনার কোশ্চেন আসে সেগুলো আপনাকে বারবার একটু রিভাইজ দিতে হবে। আপনি নেফ্রোলজির যে চ্যাপ্টারটা আছে সেখানে হচ্ছে যে আপনি কয়েকটা বক্স পাবেন, যে বক্সগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা আসলে আপাতত শুরু করে দিই নেফ্রোলজি যে সলভ ক্লাসটা আছে সেখান থেকে। প্রথমে যে কোশ্চেনটা ছিল আপনারা যদি একটু দেখেন বোর্ডে, সেটা হচ্ছে যে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া ট্রিটমেন্ট ইজ নিডেড ইন। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট অফ অল হলো যে ইউটিআই যে টপিকটা আছে নেফ্রোলজি, ওখানের একটা পয়েন্ট যে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া কী জিনিস, অথবা হচ্ছে যে এটা ট্রিটমেন্ট কী লাগবে না লাগবে। বেসিক্যালি হচ্ছে যে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়াটা কী, ফার্স্টে যেটা আমরা ডেফিনেশন পাবো সেটা হচ্ছে যে এটা 10⁵ মাইক্রো অর্গানিজম থাকবে ইউরিনে, বাট পেশেন্টটা অ্যাসিমটোমেটিক থাকবে। এটা হচ্ছে এটা ডেফিনেশন। এখন কখন কখন আপনি ট্রিটমেন্ট দিবেন সেই কোশ্চেন অ্যান্সারটা এখানে কোশ্চেনে দেওয়া হয়েছে। সো বেসিক্যালি লাস্ট লাইনটা আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে হচ্ছে যদি ইনফ্যান্ট হয় অথবা প্রেগনেন্ট ওমেন হয় অথবা যদি ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটিস থাকে। সো সিনারিও আসতে পারে যে একটা সিনারিও দিয়ে দিছে আপনাকে যে একটা পেশেন্ট আসছে, পেশেন্টের সিমটম নাই, বাট আপনি 10⁵ মাইক্রো অর্গানিজম পাইলেন, তখন আপনি কি ট্রিটমেন্ট দিবেন না না দিবেন। এখন আপনার তো মাথায় আছে যে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া মানে হচ্ছে যে এই পয়েন্টটা। সো আপনি টপিকটা বুঝতে পারলেন। এখন ট্রিটমেন্ট পয়েন্ট তিনটা, একটা হলো ইনফ্যান্ট, আরেকটা হলো অ্যাসিমটোমেটিক প্রেগনেন্ট ওমেন, আরেকটা হলো ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটিস। এখন যে ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটিস বলছে, এই ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটিস বলতে আপনি কি বুঝবেন? ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটিস বলতে আপনাকে বোঝানো হবে যে কোনো একটা অ্যাবনর্মালিটিস আছে পেশেন্টে, সেটা আপনাকে সিনারিতে হয়তো বা উল্লেখ করে দিতে পারে বা ডিরেক্ট বলতে পারে যে ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটিস আছে, তখন হচ্ছে যে আপনাকে পেশেন্টটাকে ট্রিটমেন্ট দেওয়া লাগতে পারে। আচ্ছা, সো এখন আপনার এটা একটা পয়েন্ট গেল যে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আপনি কাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট দিবেন এবং অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়াটা জিনিসটা কী। ঠিক আছে, এটার সাথে রিলেটেড আরেকটা পয়েন্ট হচ্ছে স্টেরাল পাইউরিয়া। এটা হচ্ছে ডেভিডসনের চ্যাপ্টারে, যে আপনার ইউটিআই চ্যাপ্টারে সেখানেই পাবেন। এটার আরেকটা পয়েন্ট হচ্ছে ইউরেথ্রাল সিনড্রোম যেটাকে বলা হয়। এটা কী জিনিস? এটা হচ্ছে যে আপনার ডব্লিউবিসি পাবেন, বাট কালচারে আপনার নেগেটিভ থাকবে। ঠিক আছে, এটারও কিছু কারণ আছে। সেটা হচ্ছে আপনার রেনাল টিবি, রেনাল স্টোন, পার্শিয়ালি ট্রিটেড ইউটিআই, ব্লাডার আর রেনাল ক্যান্সার, টিউবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস, পেপিলার নেক্রোসিস। এই সমস্ত কজগুলো হচ্ছে আপনি ডেভিডসনে পাবেন। এছাড়া একটা ইনফেকশনের কথা বলা আছে ডেভিডসনে, সেটা হচ্ছে আপনার ক্ল্যামাইডিয়া। যে ক্ল্যামাইডিয়া যদি হয় তাহলে আপনার নর্মাল কালচার করে আপনি ক্ল্যামাইডিয়াটা পাবেন না। সো এটা হচ্ছে স্টেরাইল পাইউরিয়ার একটা পয়েন্ট। বেসিক্যালি এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়াটা পড়লেন এটার সাথে রিলেটেড হচ্ছে আপনার স্টেরাইল পাইউরিয়া। দুটোটা একটু মোটামুটি কাছাকাছি বলা যায় একই জিনিস। সো এটার সাথে এটা আপনি পড়ে রাখলে এটা আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আপনার ডায়ালাইসিস নিয়ে। আচ্ছা, এখন বলা আছে যে প্রবলেমস দ্যাট মে অকার ইন পেশেন্ট ডিউরিং ট্রিটমেন্ট উইথ ডায়ালাইসিস। আচ্ছা, একটা পেশেন্ট ডায়ালাইসিসে থাকলে তার কী কী সমস্যা হতে পারে। ঠিক আছে, অপশান কী কী দেওয়া আছে? একটা হচ্ছে পালমোনারি ইডিমা, সেকেন্ড হচ্ছে হেমোরেজ, থার্ড হচ্ছে এয়ার এম্বোলিজম, ফোর্থ সিস্টেমিক সেপসিস, আর লাস্টেরটা হচ্ছে হাইপোটেনশন। সো এই ব্যাপারটা জানার আগে আমরা হচ্ছে ছোট একটা জিনিস জেনে নিই যে ডায়ালাইসিস পয়েন্টগুলো কী কী। এখানে আমি একটা পয়েন্ট দিয়ে রাখছি হেমোডায়ালাইসিসের পয়েন্টটা, যে হেমোডায়ালাইসিসের ফিগারটা আপনার দেওয়া আছে এখানে এবং এটা কী জিনিস দেওয়া আছে। বেসিক্যালি আপনারা যদি একটু দেখেন যে হেমোডায়ালাইসিস এটা 1 নম্বর অপশান। এছাড়া আরও 3টা অপশান আছে যেটা আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে পাই। ইউজুয়ালি হচ্ছে যে একটা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি 4টা অপশান থাকে। একটা হচ্ছে হেমোডায়ালাইসিস ফার্স্ট অপশান, একটা ফিল্ট্রেশন,
তারপর আরেকটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস, লাস্টে হচ্ছে রেনাল ট্রান্সপ্ল্যান্ট। এই চারটা হচ্ছে ডায়ালিসিসের পদ্ধতি। আর প্রথমটা হচ্ছে হেমোডায়ালিসিস, যেটা হচ্ছে যে আপনার কোশ্চেনে দেওয়া আছে। হেমোডায়ালিসিস কী জিনিস আর ফিগারটা একটু দেখবেন। হেমোডায়ালিসিস হচ্ছে আপনার সলিউডটা ডিফিউশনের মাধ্যমে ব্লাড থেকে ডায়ালাইজার মেশিনে যাবে অ্যাক্রস এ সেমি পারমিয়েবল মেমব্রেন ডাউন এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে হেমোডায়ালিসিসের আপনার ডেফিনেশন। এখন হেমোডায়ালিসিস করার টাইমে কী কী সমস্যা হয়, হেমোডায়ালিসিস ডিউরিং ট্রিটমেন্ট কী কী সমস্যা হয়, আফটার ট্রিটমেন্ট কী কী সমস্যা হয়, সেটার একটা বক্স আছে। আচ্ছা, এখন একটু যদি দেখেন আপনারা, একটা পেশেন্টকে যখন হেমোডায়ালিসিস দেওয়া হয় তখন কী কী সমস্যা হইতেছে, 5টা পয়েন্ট আছে। দেখেন, একটা হলো হাইপোটেনশন, একটা হলো কার্ডিয়াক অ্যারিথমিয়া, একটা হেমোরেজ, একটা হলো এয়ার এম্বোলিজম, আর একটা হলো ডায়ালাইজার হাইপারসেন্সিটিভিটি। বেসিক্যালি আপনি কখন বুঝবেন কোনটা কী হয় এবং কোনটা কী কারণে হয়, এবং এটা হলে আপনি কী ট্রিটমেন্ট দিবেন। যেটা হচ্ছে ফার্স্টের পয়েন্টটা, হাইপোটেনশন। ডিউরিং ট্রিটমেন্টে যখন অনেক বেশি ফ্লুইড আপনার ডায়ালাইজের মেশিনে চলে যাবে তখন পেশেন্টের হাইপোটেনশন ডেভেলপ করবে। এটা আপনি কীভাবে বুঝবেন? দেখবেন যে পেশেন্টের বিপি কমে গেছে, লেগ ক্র্যাম্পস হচ্ছে, এবং পেশেন্টের চেস্ট পেন সামটাইম ডেভেলপ করতেছে। এটা হলে আপনি বুঝবেন যে পেশেন্টের হাইপোটেনশন হচ্ছে। দেন আসবে হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া। কার্ডিয়াক অ্যারিথমিয়া কেন হয়? এই যে ফ্লুইডটা বেশি চলে গেছে, ফ্লুইডটা বেশি চলে যাওয়ার সাথে সাথে এটা দেখা যাবে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে। পটাশিয়াম যদি বেশি চলে যায় তখন হচ্ছে পটাশিয়ামটা কমে যাবে, তখন দেখা যাবে যে হাইপোটেনশন ডেভেলপ করে পেশেন্টের চেস্ট পেন হবে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হবে। আচ্ছা, গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে যে আপনার হেমোরেজ। এটা হতে পারে অ্যান্টিকোয়াগুলেশনের কারণে, এটা আপনি ব্লাড লস বা হাইপোটেনশনের মাধ্যমে বুঝতে পারবেন। তারপর আসতেছে আপনার এয়ার এম্বোলিজম। এটা কী কারণে হয়? এটা হচ্ছে ফল্টি টেকনিকের কারণে হয় নর্মালি। এটাও আপনি বুঝতে পারবেন পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট অথবা কোনো কলাপস ডেভেলপ করতেছে। আচ্ছা, তারপরে আসবে কি ডায়ালাইজার হাইপার সেন্সিটিভিটি। এটা ডায়ালাইজের যে মেমব্রেনটা আছে ওটার কারণে একটা অ্যালার্জিক রিয়াকশন হয়। এখানেও অ্যাকিউট সার্কুলেটরি কলাপস পাবেন আপনি। সবগুলো হচ্ছে একটা কজ বলা হচ্ছে আর একটা সিনারিও বলা হচ্ছে, ক্লিনিক্যাল ফিচার। এখন হচ্ছে যে আপনি ডিউরিং ট্রিটমেন্টের একটা জিনিস দেখেন, কার ক্ষেত্রে কী ট্রিটমেন্ট দিবেন। যখন আপনি পেশেন্টকে ডায়ালাইসিস মেশিনে রাখছেন তখন আপনার হঠাৎ কী করা লাগবে, দেখবেন সবগুলাতে একটা পয়েন্ট কমন, যে কার্ডিয়াক অ্যারিথমিয়া বলেন, হেমোরেজ বলেন, এয়ার এম্বোলিজম বলেন, ডায়ালাইজার হাইপার সেন্সিটিভিটি বলেন, সবগুলাতে আপনাকে ডায়ালাইসিস স্টপ করা লাগবে। কিন্তু একমাত্র হাইপোটেনশন যদি হয় তখন হচ্ছে যে আপনি স্যালাইন ইনফিউশন করবেন পেশেন্টের ক্ষেত্রে। এটা একটু মাথায় রাখবেন। একসাথে সবগুলো পড়া হয়ে গেল। এটা গেল হচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার টাইমে কী সমস্যা। এরপরে আসবে হচ্ছে আপনার বিটুইন ট্রিটমেন্টে কী হয়। বিটুইন ট্রিটমেন্টে হতে পারে দুইটা জিনিস, একটা হলো পালমোনারি ইডিমা আর একটা হলো সিস্টেমিক সেপসিস। এটা কখন হবে? ইউজুয়ালি হচ্ছে যে একটা হেমোডায়ালিসিস যখন পায় পেশেন্ট, হেমোডায়ালিসিসের পেশেন্ট হচ্ছে আপনার কি বলে, আপনার যেটা আপনি ইউজুয়ালি দেখে থাকেন যে পেশেন্টের একটা ফিস্টুলা করা থাকে, পেশেন্ট হচ্ছে যে সপ্তাহে 2 থেকে 3 বার বা 3 থেকে 4 বার হচ্ছে হসপিটালে গিয়ে ডায়ালিসিস নিয়ে আসে। সো একটা গ্যাপ থাকে পেশেন্টের ট্রিটমেন্ট পাওয়ার মাঝখানে, ঠিক আছে? সো তখন হচ্ছে যখন মানে পেশেন্ট বাসায় যায় বা হসপিটাল থেকে বের হয় ডায়ালাইসিস নিয়ে, তারপরে এই ঘটনাটা ঘটতে পারে। এই কারণে এটাকে বলা হচ্ছে বিটুইন ট্রিটমেন্ট। এটা হতে পারে হচ্ছে যে বেশি ব্লাড মানে ফ্লুইড যখন ওভারলোড হয়ে যাবে পেশেন্টের বডিতে, তখন আপনার ব্রেথলেসনেস হয়ে পালমোনারি এডিমা ডেভেলপ করতে পারে। অথবা আরেকটা পয়েন্ট বলছে যে আপনার সিস্টেমিক সেপসিস। সিস্টেমিক সেপসিসটা কেন হবে? ক্যাথেটার বা ফিস্টুলা যে পয়েন্টটা আছে সেটার কারণে আপনার পেশেন্টের দেখা যাবে যে বিপি কমে গেছে, রাইগর বা ফিভার ডেভেলপ করছে, তখন আপনি বুঝবেন যে এটা সেপসিসের কারণে হচ্ছে। তখন আপনার ট্রিটমেন্ট দিতে হবে আল্ট্রাফিল্ট্রেশন প্লাস মাইনাস ডায়ালাইসিস। আচ্ছা, গেল। এটার সাথে আরও কিছু পয়েন্ট আপনার মাথায় রাখতে হবে। একটু যদি আপনারা বোর্ডে খেয়াল করেন, আমি একটু লিখে দিচ্ছি যে হেমোডায়ালাইসিসের সাথে আর কি কি পয়েন্ট আপনার মনে রাখতে হবে। হেমোডায়ালাইসিসের সাথে এটা কয়টা টাইপস, ফার্স্ট অফ অল, ঠিক আছে? দেন হচ্ছে আপনারা তো পড়ে ফেললেন যে হেমোডায়ালাইসিসের ট্রিটমেন্ট কী আছে না আছে, কখন কি ট্রিটমেন্ট দিবেন। দেন হচ্ছে যে আপনার ইন্ডিকেশন, একটা সিকেডি পেশেন্ট বলেন অথবা হচ্ছে একেআই পেশেন্ট বলেন, কখন আপনি কি ট্রিটমেন্ট দিবেন সেটা হচ্ছে যে আপনার ডেভিডসনের বক্সে আছে। আপনারা যদি একটু পেজ খুলে নেন, যেটা হচ্ছে আপনার ইন্ডিকেশনের পেজ 15.35, যেটা বক্সে আছে, ওখানে হচ্ছে যে আপনার ইন্ডিকেশনগুলো দেওয়া আছে। দেখবেন যে এখানে ইন্ডিকেশনগুলোতে আপনার হচ্ছে যে একেআইয়ের কিছু ইন্ডিকেশন আছে, সিকেডির ক্ষেত্রে কিছু ইন্ডিকেশন আছে।
এই যে এই বক্সটা ইম্পর্টেন্ট অনেক। দেখবেন একেআর ক্ষেত্রে পেশেন্টের হচ্ছে দেখা গেল যে একটা ইন্ডিকেশন আছে হচ্ছে পটাশিয়াম বেশি, কত 6.5-এর, ঠিক আছে। একটা পয়েন্ট আছে দেখবেন যে আপনার ইউরিমিক এনকেফালোপ্যাথি হয়েছে। ইউরিমিক এনকেফালোপ্যাথির পয়েন্টটা আপনার দেওয়া আছে পেরিকার্ডাইটিস প্লাস আপনার হচ্ছে যে আরেকটা পয়েন্ট দেওয়া আছে হচ্ছে আরেকটা পয়েন্ট দেওয়া আছে হচ্ছে এনকেফালোপ্যাথি দিয়ে। আচ্ছা, সো একে আর এই দুইটা পয়েন্ট ছাড়া আরও কয়েকটা পয়েন্ট আছে, আপনারা যদি একটু দেখেন। একটা আমি বললাম পটাশিয়াম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটার সাথে আপনার ইসিজি চেঞ্জ থাকতে পারে। আরেকটা বললাম হচ্ছে যে ইউরিমিক এনকেফালোপ্যাথি, যেটা হচ্ছে পেরিকার্ডাইটিস বা এনকেফালোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট। তারপরে হচ্ছে আপনার অ্যাকুট পালমোনারি ইডিমা, এটা আপনি 15.35 বক্সটা খুললেই পাবেন। অ্যাকিউট পালমোনারি ইডিমা। এখন এই পয়েন্টটা কেন বলতেছি আমি? এই পয়েন্টটা বলতেছি যে আপনার এই পয়েন্টগুলো যখন থাকবে, একটা পেশেন্ট আসলো একেআই নিয়ে, দেখলেন যে আপনার এইসব পয়েন্ট আপনি পাচ্ছেন, তার মানে হচ্ছে যে আপনার তাকে ডায়ালিসিস দেওয়া লাগতে পারে। যাদের সিকেডির কেসে পেশেন্টকে আপনি কি দিবেন, কিভাবে আপনি কখন ডায়ালিসিস করবেন? সিকেডি পেশেন্টের যেসব পয়েন্টগুলো আছে বক্সে, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে যখন ট্রিটমেন্ট দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না পেশেন্টের, লাইক হচ্ছে যে আপনি এই সেম জিনিস যে পটাশিয়াম অনেক বেশি কিন্তু আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন, পটাশিয়াম কারেকশন হচ্ছে না, তখন আপনি সিকেডি পেশেন্টে আপনি ডায়ালিসিস করবেন। বা দেখতেছেন যে ইউরিমিক এনকেফালোপ্যাথি হয়ে গেছে, পেরিকার্ডাইটিস হয়ে গেছে, ট্রিটমেন্ট দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, বা অ্যাকিউট পালমোনারি এডিমা ডেভেলপ করতেছে, যেটা আপনি ডায়াবেটিক্স দিচ্ছেন কাজ করতেছে না, তখন আপনি সিকেডি পেশেন্টের ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিবেন। আচ্ছা, গেল। এরপরে আসতেছে হচ্ছে আপনার হেমোডায়ালিসিসের যে পয়েন্টটা আমরা বললাম, যে হেমোডায়ালিসিসের পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট। হেমোডায়ালিসিসের পয়েন্টটা হচ্ছে এই যে যে একেআই আর সিকেডি নিয়ে, একেআর ক্ষেত্রে ইন্ডিকেশন, সিকেডির ক্ষেত্রে ইন্ডিকেশন। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনার হেমোডায়ালাইসিস আর হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এই দুইটার মধ্যে পার্থক্য, ঠিক আছে। এটা হচ্ছে আপনি ডেভিডসন বক্স 15.34-এ পাবেন। এই দুইটা পার্থক্য অনেক ইম্পর্টেন্ট। ইউজুয়ালি হচ্ছে যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে হেমোডায়ালাইসিসের পেশেন্ট, আমরা হেমোডায়ালিসিসটাই দেখি, একটা পেশেন্টের হেমোডায়ালিসিসটাই মেনলি দেওয়া হয়। দেখা যায় যে পেশেন্টের হচ্ছে যে আপনার সপ্তাহে 2 থেকে 3 বার হচ্ছে আপনার হসপিটালে যাওয়া লাগে, গিয়ে ডায়ালিসিস করে চলে আসা লাগে। পেশেন্টের দেখবেন আপনি একটা ফিস্টুলা করা আছে, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিসটা একটু কস্ট এফেক্টিভ। এই পেশেন্টের পয়েন্টটা কি এখানে হচ্ছে যে পেশেন্টের পেরিটোনিয়ামে একটা ফ্লুইড জমা রাখা হয়, যেটা হচ্ছে রাতের বেলা করা হয়, ঠিক আছে, ইউজুয়ালি, বা আপনি অনেকবার করতে পারেন একদিনে। সো বেসিক্যালি দেখা যায় যে এই পেরিটোনিয়াল ডায়ালিসিসটা হসপিটালে যাওয়া লাগে না পেশেন্টকে, এটা ঘরে বসেই করা যায়, ঠিক আছে। এবং এটা অনেকবার করা হয়ে দেখে এখানে খাওয়ারের রেস্ট্রিকশন কম, মেনটেনটা অনেক কম থাকে, কারণ আপনি বারবার ডায়ালিসিসের মধ্যে আছেন, যার কারণে হচ্ছে যে আপনার এত রেস্ট্রিকশন থাকা লাগে না। কিন্তু হেমোডায়ালিসিসটা 2-3 দিন একটা গ্যাপ থাকে, একটা ট্রিটমেন্টের মধ্যে গ্যাপ থাকে, এই কারণে হচ্ছে যে আপনার খাওয়ার মধ্যে একটা রেস্ট্রিকশন থাকে, ঠিক আছে, গেল। সো বেসিক্যালি হচ্ছে যে আপনার যখন আপনি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি পড়বেন, তখন ফার্স্ট পয়েন্টটা আপনার মাথায় থাকবে যে আপনার রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি কয় প্রকার, 4টা পয়েন্ট দেওয়া আছে। এরপরে হেমোডায়ালিসিসটা বেশি ইম্পর্টেন্ট। হেমোডায়ালিসিসের পয়েন্টে আমরা কী কী কমপ্লিকেশন পাইতে পারি ট্রিটমেন্টের টাইমে অথবা ট্রিটমেন্ট দেওয়ার পরে, এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। এরপরে আসবে হচ্ছে হেমোডায়ালাইসিসের পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মধ্যে পার্থক্য। এরপরে আসতে পারে কখন কোন পেশেন্টকে আপনি হেমোডায়ালাইসিস দিবেন, একে আর সিকেডি পেশেন্টে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটা আছে, পরবর্তী কোশ্চেনটাতে আমরা চলে আসি, যে বলা আছে যে সিকেডি পেশেন্টের কজ কী কী। একটা সিকেডি পেশেন্ট আসলো, আপনি যদি দেখেন যে এটার প্যাথোফিজিওলজি বা প্যাথোলজিটা কী হতে পারে, কী কারণে হচ্ছে যে একটা পেশেন্টের সিকেডি হয়েছে, এটার হচ্ছে যে আপনার পয়েন্টগুলো। এখন এখানে যেসব পয়েন্ট লেখা আছে, ফার্স্টে লেখা আছে ডায়াবেটিস মেলাইটাস, এরপরে আছে হচ্ছে আপনার সিওপিডি,
এরপর আছে রিকারেন্ট ইউটিআই, ইন্টারস্টিশিয়াল ডিজিজ, আর হলো এসএলএ। এই যে পয়েন্টটা বা এই টপিকটা, এটার জন্য হচ্ছে যে আপনি ডেভিডসনের 15.2 যে বক্সটা আছে ওখানে চলে আসবেন। এখানে সব সিরিয়ালি লেখা আছে। এখন যেটা হচ্ছে আমরা জানি, একটা বক্সের প্রথম যে পয়েন্টটা থাকে ওটাই হচ্ছে যে আপনার মোস্ট কমন। ঠিক আছে, এটা আপনি মাথায় রাখবেন যে কোনো বক্স পড়তে গেলে প্রথম যে পয়েন্টটা আছে সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং বক্সের নিচে স্টার দিয়ে ছোট করে যে পয়েন্টটা লেখা থাকে ওই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। স্যাররা যখন প্রশ্ন করে তখন স্যাররা এই জিনিসগুলো অনেক লক্ষ্য করে যে আমরা এই জিনিসগুলো খেয়াল করে পড়তেছি নাকি। সো বেসিক্যালি হচ্ছে যে আপনার সিকেডির কমন কজের মধ্যে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। ফার্স্ট পয়েন্টটা দেওয়া আছে ডায়াবেটিস মেলাইটাস। সো আপনার মাথায় রাখতে হবে যে সিকেডি পেশেন্টের মোস্ট কমন কজ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, এটা অপশন দেওয়া ছিল। এরপর আসতেছে ইন্টারস্টিশিয়াল ডিজিজ, এটা কী কারণে হতে পারে, ড্রাগ ইন্ডিউস লেখা আছে। গ্লোমেরুলার ডিজিজ, গ্লোমেরুলার ডিজিজের মধ্যে মোস্ট কমন হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। আইজিএ নেফ্রোপ্যাথিটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, পরে কোশ্চেনও আছে। তো মাথায় রাখবেন যে গ্লোমেরুলার নেফ্রাইটিসের মোস্ট কমন কজ হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। এরপর আসতেছে হাইপার টেনশন, সিস্টেমিক ইনফ্লামেটরি ডিজিজ, যেটা হচ্ছে এসিলি হতে পারে বা ভাস্কুলাইটিসের কারণে হতে পারে। এরপর আসবে হচ্ছে রেনোভাস্কুলার ডিজিজ, যেটা হচ্ছে মোস্টলি অ্যাথোরোমাস। ঠিক আছে, এরপর আসবে কনজেনিটাল অ্যান্ড ইনহেরিটেড, যেটার মধ্যে আছে পলিসিস্টিক কিডনি ডিজিজ আর হলো অ্যালপোর্ট সিনড্রোম। এই পলিসিস্টিক কিডনি ডিজিজ, পিকেডি বা হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এগুলো অনেক কমন থাকে এবং এগুলো বেশিরভাগ টাইমে কোশ্চেনে দিয়ে দেয় সিনারিও আকারে। লাস্টে আছে আননোন কজ, যেটা হচ্ছে 5 থেকে 20% কেসে হতে পারে। আচ্ছা, যাই হোক, সো এই বক্সে অনেক বেশি মুখস্থ থাকতে হবে। প্রথম পয়েন্ট যেটা ডায়াবেটিস, সেটাও আরও বেশি মুখস্থ থাকতে হবে আপনাদের। গেল, তারপরে হচ্ছে আসেন 4 নম্বর কোশ্চেন। আমরা একটু কোশ্চেনটা পড়ি। ঠিক আছে, 19 বছরের একজন ইয়াং ম্যান আসছে আপনার কাছে হেমাচুরিয়াল অলিগুরিয়া নিয়ে। বিপি মেজারমেন্ট করে দেখলেন অনেক বেশি হাই। এরপরে পেশেন্ট আপনাকে হিস্ট্রি দিল, যে বললো যে 2 সপ্তাহ আগে পেশেন্টের একটা শর্টের ইনফেকশন ছিল এবং সে সেফিক্সিং খাওয়ার পরে জিনিসটা ভালো হয়ে গেছে। আচ্ছা, মোস্ট প্রবাবল কজ ফর হিজ কারেন্ট কন্ডিশন। এখন দেখেন, একটা সিনারিও বেস যখন আসে তখন আপনাকে বের করতে হবে যে মোস্ট কমন পয়েন্ট, যে পয়েন্টটা আপনি পেলে বুঝবেন যে না, এই পয়েন্টটাই মানে হচ্ছে যে স্পেসিফিকভাবে এই ডিজিজটাকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, ইউজুয়ালি এখনকার যে প্রশ্নের স্টাইল এফসিপিএসে, সেখানে হচ্ছে যে আপনার এরকম সিনারিও দেওয়া থাকে, হয় আপনাকে ডায়াগনোসিস করতে বলে, না আপনাকে এটার কজ বের করতে বলে, না আপনাকে ম্যানেজমেন্টের ফার্স্ট লাইনটা জিজ্ঞেস করতে বলে, বা দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে ইনভেস্টিগেশন দেওয়া থাকে। লাইক এবার এফসিপিএসে হচ্ছে যে আপনি যদি কোশ্চেন দেখে থাকেন তাহলে হচ্ছে যে সেকেন্ড পার্টে কুশিং রিলেটেড সব কিছুই বলে দিয়েছে এবং বলেও দিয়েছে যে আপনার কুশিং ডিজিজ হয়েছে পেশেন্টের। বলছে যে মোস্ট কমন কনফার্মেটরি টেস্ট কোনটা। ঠিক আছে, সো একটা আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে। এখন এইখানে আসি আবার, এখানে হচ্ছে যে আপনাকে ডায়াগনোসিস করতে বলছে। এখন দেখেন মোস্ট কমন ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা লেখা আছে সেকেন্ড লাইনে, যে হিস্ট্রি অফ সোর থ্রোট 2 উইকস ব্যাক। কেন এই কথাটা বলতেছি, আপনারা যদি এই পয়েন্টটা দেখেন, এখানে দুইটা ডিজিজ দেওয়া আছে, একটা হলো আইজিএ নেফ্রোপ্যাথি আর একটা হলো পোস্ট স্টেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। ঠিক আছে, আইজিএ নেফ্রোপ্যাথি আর পোস্ট স্টেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা একটু আগে অপশানে ছিল, দেখেন অ্যান্টি জিভিএম, তারপর হলো ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, ফোকাল নেক্রোটাইজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। আচ্ছা, যে অ্যান্সারটা হবে সেটা হবে ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস বা পোস্ট স্টেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটার আরেকটা নাম। কেন এটা ইম্পর্ট্যান্ট একটু দেখায় আপনাদেরকে। এটার সাথে রিলেটেড হয় হচ্ছে আপনার আইজিএ নেফ্রোপ্যাথি। আইজিএ নেফ্রোপ্যাথি থেকে এখন পর্যন্ত কয়েকবার কোশ্চেন চলে আসছে এফসিপিএসে। এটার সাথে রিলেটেড থাকে হচ্ছে পোস্ট স্টেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। কেন, দেখেন এই দুইটার মধ্যে কমন হচ্ছে যে দুইটাতেই ইউআরটিআই রিসেন্ট থাকবে, তারপরে হেমাচুরিয়া থাকবে। এখন আপনি কীভাবে বুঝবেন যে এটা আইজিএ নেফ্রোপ্যাথি না পোস্ট স্টেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস? কীভাবে বুঝবেন, এটা হচ্ছে যে আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয়েছে, সেটা আইজিএ নেফ্রোপ্যাথির ক্ষেত্রে খুব শর্ট টাইমে থাকবে, শর্ট ডিউরেশন, মানে 1 থেকে 2 দিন। আর যেটা হচ্ছে পোস্ট স্টেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেখানে আপনার 2 সপ্তাহের একটা হিস্ট্রি দিয়ে দেবে। এই কারণে এই পয়েন্ট হচ্ছে মোস্ট কমন, যে এটা দিয়েই হচ্ছে যে বেশিরভাগ টাইমে সিনারিওতে থাকে, এটা দিয়ে আপনি ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবেন। গেল, তারপর সেকেন্ডে দেখেন আইজিএ নেফ্রোপ্যাথি ইয়াং মেলে হয়। এখানে আপনি পোস্ট স্টেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে প্রোটিনুরিয়া। আইজিএ নেফ্রোপ্যাথির ক্ষেত্রে ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া পাবেন, আর পোস্ট স্টেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটির ক্ষেত্রে লো কমপ্লিমেন্ট পাবেন। এখন যে লো কমপ্লিমেন্টের পয়েন্টটা বলা আছে, এটা নিয়ে আরেকটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা হচ্ছে এই যে লো কমপ্লিমেন্ট রিলেটেড কী কী আছে রেনাল ডিজিজ। এই কোশ্চেনটাও এবার এফসিপিএসে এমসিকিউ আকারে আসছে। আমরা যদি একটু দেখে নিই তাহলে ভালো হবে আমাদের জন্য।
ঠিক আছে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম এটা আমরা বলতেছিলাম যে লো কমপ্লিমেন্ট, যেটা লো কমপ্লিমেন্টের 5টা পয়েন্ট আছে, এটা আপনারা এমসিপিএস দিয়ে মনে রাখবেন। কী কী আছে লো কমপ্লিমেন্টের পয়েন্ট? এমসিপিএস বললাম আমি, ঠিক আছে। এমডিএ হচ্ছে ম্যাসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুনেফ্রাইটিস, ইউজুয়ালি কমপ্লিমেন্ট টাইপ। দেখবেন ম্যাসেঞ্জিও ক্যাপিলারি দুইটা টাইপস আছে, একটা হচ্ছে আপনার কমপ্লিমেন্ট টাইপ, আর একটা হচ্ছে আপনার ইয়ার রিলেটেড। আচ্ছা, যেখানে আমরা ছিলাম যে মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুনেফ্রাইটিস ইউজুয়ালি বলতেছে যে কমপ্লিমেন্ট টাইপ। এটা হচ্ছে যে আপনি 401 নাম্বার পেজে 15.17 বক্সটাতে পাবেন, ঠিক আছে। এখন আসেন যে মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুনেফ্রাইটিস দুইটা টাইপস আছে, একটা হলো কমপ্লিমেন্ট টাইপ আর একটা হলো ইমিউনোগ্লোবুলিন টাইপ। যে কমপ্লিমেন্ট টাইপ যেটা, সেটা হচ্ছে যে সেখানে আপনি লো সেরাম কমপ্লিমেন্ট পাবেন, ঠিক আছে। গেল এম, গেল সিতে আসবে কি? সিতে আসবে হচ্ছে আপনার ক্রায়োগ্লোবিনিমিয়া, ঠিক আছে। পিতে আসবে কি? পিতে আসবে হচ্ছে এই যে এটা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুনেফ্রাইটিস, যেটাতে আপনি লো কমপ্লিমেন্ট লেভেল পাবেন। এটাও আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বা ক্লু, যেটা দিয়ে আপনি চিনতে পারবেন যে এটা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুনেফ্রাইটিসকে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, গেল এমসিপি, পি গেল। এসে আপনি কী পাবেন? এসে আপনি পাবেন দুইটা, একটা হচ্ছে এসএলই আর একটা পাবেন হচ্ছে সাব অ্যাকুইট ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা হচ্ছে ইউজুয়ালি এন্ডোকার্ডিটিসের কারণে হতে পারে, ঠিক আছে। সো বেসিক্যালি হচ্ছে যে আপনার আইজিএ নেফ্রোপ্যাথি আর পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুনেফ্রাইটিসের মধ্যে আপনাদের একটা আইডিয়া হয়ে গেল, ঠিক আছে। আর কমনের মধ্যে তো বললামই রিসেন্ট আর ইউআরটিএ, আর একটা হলো হেমাচুরিয়া, গেল। সো এই দুইটা পয়েন্ট গেল। এখন আপনি তো বুঝতে পারছেন যে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুনেফ্রাইটিস, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আপনার বাকিগুলোর ক্ষেত্রে আপনার মনে রাখতে হয়, লাইক অ্যান্টি জিবিএম বলেন, ফোকাল নেক্রোটাইজিং বলেন, বা ফোকাল সেগমেন্টাল বলেন, বা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি বলেন, দেখবেন যে প্রত্যেকটারে কিছু কিছু স্পেসিফিক পয়েন্ট থাকে। লাইক অ্যান্টি জিবিএম যেটা, সেটা হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনকে এফেক্ট করে, কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে। তারপর ফোকাল নেক্রোটাইজিংয়ের ক্ষেত্রে আপনার কিছু ক্রাইটেরিয়া থাকবে, ফোকাল সেগমেন্টালের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকবে, আর হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকবে। আচ্ছা, আমরা পরবর্তীতে আগাই। এখানে দেখেন আপনার হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি, এই বক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার যদি নেফ্রোলজিতে কোনো বক্স পড়া লাগে, আপনি এই বক্সটাই পড়বেন। এই বক্সটা থেকে আপনার 2-3টা কোশ্চেন কমন পাবেনই, এসবিএ হোক, এমসিকিউ হোক, যেখান থেকে হোক। এখন দেখেন আইজিএ নেফ্রোপ্যাথি আমরা তো পড়ে আসছি। এখন এখানে কি বলছে? এখানে আইজিএ নেফ্রোপ্যাথির প্রথম পয়েন্ট যেটা বলছে যে মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স বা সেল এটা ইনক্রিজ করে, ঠিক আছে। এটা ফোকাল সেগমেন্টাল নেফ্রাইটিস থেকে অ্যাকিউট ডিজিজে কি জমা হয়? আইজিএ নেফ্রোপ্যাথি। সো আইজিএ জমা হবে, NC3 জমা হবে কোথায়? মেসেঞ্জিয়ালে, ঠিক আছে। তারপর দেখেন এটার সাথে রিলেটেড কি মিউকোজাল ইনফেকশন থাকবে, যেটা হেলমিনস রিলেটেড থাকতে পারে। তারপরে আসেন এই যে ইউজুয়ালি ইডিওপ্যাথিক থাকে। তারপরে হচ্ছে যে ফ্লেয়ার ট্রিগার্ড বাই আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, এখানেও বলা আছে আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের একটা ছোট হিস্ট্রি থাকবে, যেটা দিয়ে আপনি এটাকে ডায়াগনোসিসের দিকে চলে যেতে পারবেন। তারপর পয়েন্ট, একটা লিভার ডিজিজ থাকতে পারে, একটা সিলিয়াক ডিজিজের হিস্ট্রি থাকতে পারে, গেল। এখন এটা ট্রিটমেন্ট কি? প্রেজেন্টেশন কমন থাকে, ইউজুয়ালি ইনক্লুডিং হেমাচুরিয়ান হাইপারটেনশন, এটা তো গেল। তারপরে হচ্ছে কি একটা পয়েন্ট লেখা আছে যে হেনোস্কোলিন পারপুরা ইজ অ্যান অ্যাকিউট আইজিএ ভ্যারিয়েন্ট কমন ইন চিলড্রেন, ঠিক আছে। একটা চিলড্রেন যখন আপনার আইজিএ নেফ্রোপ্যাথি টাইপ ফিটার নিয়ে আসবে, যদি তার সাথে দেখেন যে তার র্যাশ আসে বাটকে, অথবা তার নি জয়েন্টের আলট্রালজিয়া আছে, তখন এই ডিজিজটাকে আমরা হেনোস্কোলিন পারপুরা বলবো। সামনে এটাকে পাওয়া যাবে। সো একটা আইডিয়া দিয়ে দিলাম যে আইজিএ নেফ্রোপ্যাথি বক্সে কীভাবে আসে, ঠিক আছে। জাস্ট ক্লু পয়েন্টগুলো আপনি বক্সে পাচ্ছেন, এই ক্লু পয়েন্টগুলো মাথায় রাখলে দেখা যাবে যে আপনি কোশ্চেনটা অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। পরের যেটা আছে সেটা হচ্ছে আপনার ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুনেফ্রাইটিস বা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুনেফ্রাইটিস, ঠিক আছে। এটা হচ্ছে আপনার র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুনেফ্রাইটিসের প্রেজেন্টেশনের মধ্যে 3টা পয়েন্ট আছে। একটা হলো ফোকাল নেক্রোটাইজিং গ্লোমেরুনেফ্রাইটিস, একটা ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুনেফ্রাইটিস, একটা হচ্ছে অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ বা অ্যান্টি জিবিএম। যেটা এটার মধ্যে ইম্পর্টেন্ট যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুনেফ্রাইটিস, ঠিক আছে। কি বলা আছে এখানে? এন্ডোথেলিয়াল অথবা মেসেঞ্জিয়াল সেল ডিফিউজের প্রলিফারেশন হবে, ডিফিউজলি প্রলিফারেশন হবে, ঠিক আছে, একটা পয়েন্ট। দেন হচ্ছে আপনার ইমিউন ডিপোজিশনের মধ্যে কোথায় হবে? সাব এন্ডোথেলিয়ালের পয়েন্ট বলা আছে, সাব এপিথেলিয়ালের পয়েন্ট দেওয়া আছে। তারপরে কি প্যাথোজেনেসিসটা কি? দেখেন ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হিস্ট্রি থাকবে, জানি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন উইথ প্রিজুম ক্রস রিয়েক্টিভ এপিটপস, ঠিক আছে। সো আপনি যেটা বললাম সেটা হচ্ছে যে আপনার ওই 14 দিন আগে যে একটা ইনফেকশন হয়েছে সেটার হিস্ট্রি থাকবে, সেটা ইমিউন কমপ্লেক্স ফর্ম করে ওই সাব এন্ডোথেলিয়াল বা সাব এপিথেলিয়াল পয়েন্টে গিয়ে ডিপোজিশন হবে। তারপরে আসবে কি
অ্যাসোসিয়েশন দেখেন, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল কারেন্ট ইনফেকশন উইথ স্ট্যাফ অথবা এন্ডোকার্ডাইটিস, এটার পয়েন্ট আমরা বললাম। এটা আমরা পাইছি হচ্ছে কোথায়, লো কমপ্লিমেন্টের পয়েন্ট দিকে, ঠিক আছে। এখন কমেন্টে আপনি দেখেন কি কি করতে পারেন। সিভিয়ার সোডিয়াম অ্যান্ড ফ্লুইড রিটেনশন হতে পারে, হাইপার টেনশন থাকতে পারে, হেমাচুরিয়া থাকতে পারে, অলিগুরিয়া থাকতে পারে, স্পন্টেনিয়াসলি রিজলভ করবে। অ্যাকচুয়ালি এখানে ট্রিটমেন্টটা এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আপনার সিনারিও বেস পয়েন্টটা, যে আপনি কীভাবে চিনবেন যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস বা আইজিআই নেফ্রোপ্যাথি, এই জিনিসগুলোর ক্লু পয়েন্টগুলো এখানে বলা আছে। বক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আবারও বলতেছি। পরের কোশ্চেনে চলে আসি আমরা। পরের কোশ্চেনটা আসেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস মেক্স রেনাল আর্টারি স্টেনোসিস মোর লাইকলি। কী কী পয়েন্ট দেওয়া আছে? একটা দেওয়া আছে সিভিয়ার হাইপার টেনশন, একটা দেওয়া আছে ইমপ্রুভমেন্ট উইথ এআরবি, একটা দেওয়া আছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ইন লোয়ার লিম, দেন অ্যাসিমেট্রিক্যাল কিডনি সাইজ, লাস্টে দেওয়া আছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস বা এটিএন। আচ্ছা, এটা হচ্ছে টপিকটা তো আপনারা বুঝলেন যে রেনাল আর্টারি স্টেনোসিস থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, এবং এই কোশ্চেনটা দেওয়া হয়েছে একটা বক্স থেকে। বক্স হচ্ছে আপনার 15.22-তে যে বক্সটা দেওয়া আছে সেখানে সব পয়েন্টগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। ফার্স্টে হচ্ছে যে আপনার কী কী পয়েন্ট এখানে ট্রু দেখেন, সিভিয়ার হাইপারটেনশন, রেনাল আর্টারি স্টেনোসিস সিভিয়ার হাইপারটেনশন করে, এবং সেকেন্ডারি হাইপারটেনশনের মোস্ট কমন কজ সেকেন্ডারিলি, ঠিক আছে। মোস্ট কমন কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশনের মধ্যে রেনাল আর্টারি স্টেনোসিস 1 নাম্বার, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সো এটা সিভিয়ার হাইপারটেনশন করবেই। গেল ইমপ্রুভমেন্ট উইথ এআরবি, এটা একটা ফলস পয়েন্ট। এসি ইনহিবিটর অথবা এআরবি, এটা আপনি কার্ডিওলজির যে বক্সটা আছে হাইপারটেনশনে সেখানে পাবেন। সেখানে যখন ম্যানেজমেন্টের এই বক্সটা পড়বেন সেখানে দেখবেন যে এসি ইনহিবিটর অথবা এআরবির যে কন্ট্রা ইন্ডিকেশন আছে তার মেইন পয়েন্ট হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। মানে রেনাল আর্টারি স্টেনোসিসে আপনি এসি অথবা এআরবি দিতেই পারবেন না। কেন দিতে পারবেন না? দেখা যাবে যে এটা আরও বেশি খারাপ হবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা বলতেছি লোয়ার লিম্বে পেরিফেরাল ভাস্কুলার একটা ডিজিজের হিস্ট্রি থাকবে, যেটা ট্রু। তারপর হচ্ছে আপনি যদি পেশেন্টের কিডনি পালপেট করেন দেখবেন যে কিডনি সাইজটা অ্যাসিমেট্রিক্যাল, এটাও ট্রু। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, ইউজুয়ালি এখানে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয় না, ঠিক আছে। এখন আসি আমরা একটু বক্সটা দেখি। বক্সটা দেখার আগে প্রথমে আমরা একটু রেনাল আর্টারি স্টেনোসিসের ব্যাপারে জেনে নিই। ফার্স্টে আমি তো বললাম যে একটা রেনাল আর্টারি স্টেনোসিসের পেশেন্ট যখন আসবে আপনার কাছে তখন হচ্ছে যে এটা সিনারিওটা কেমন হবে, সিনারিওটা এখান থেকেই দিবে আপনাকে, যে পেশেন্ট কী কী নিয়ে প্রেজেন্ট করতে পারে। দেখেন এখানে হচ্ছে যে পেশেন্টের যে হাইপার টেনশনটা আছে সেটা অথবা অ্যাকিউট অনসেট হতে পারে, অথবা আপনি হাইপার টেনশনটা কন্ট্রোল করতে পারতেছেন না, এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এটা অপশানে ছিল 2 নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে যে আপনার অ্যাসিমেট্রিক্যাল সাইজ অফ কিডনি, আপনি পালপেট করে দেখলেন যে সাইজ সমান না। থার্ডে হচ্ছে যে ফ্ল্যাশ পালমোনারি ইডিমা অকার্স রিপিটেডলি, দেখেন একটা স্টার চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। আর একটা রেনাল ইম্পেয়ারমেন্ট, এটারও একটা স্টার চিহ্ন দেওয়া আছে। কেন স্টার চিহ্ন? দেখেন নিচের একটা পয়েন্ট লেখা আছে যে বাইল্যাটারাল যদি রেনাল আর্টারি স্টেনোসিস হয় তাহলে আপনি এই দুইটা ফিচার পাবেন, যে ফ্র্যাঙ্ক পালমোনারি ইডিমা অ্যান্ড রেনাল ইম্পেয়ারমেন্ট। সো বেসিক্যালি যদি আপনার দেওয়া থাকে যে ফ্ল্যাশ পালমোনারি ইডিমা বা ফ্র্যাঙ্ক পালমোনারি ইডিমা অথবা হচ্ছে যে আপনার রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, তখন আপনি বুঝবেন যে এটা বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিসের দিকে যাচ্ছে। গেল, তারপরে আসেন দেখেন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অফ দ্য লোয়ার লিম্ব, এটাও আপনার অপশানে ছিল। আচ্ছা, লাস্ট পয়েন্টটা দেখেন, রেনাল ফাংশন ডিটোরিয়েটেড অন এসি ইনহিবিটর অথবা এআরবি, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা দিয়েই হচ্ছে যে আপনাকে সিনারিওতে দিয়ে দিবে যে একটা পেশেন্ট আসছে হাইপারটেনশন নিয়ে, আপনি এসিই অথবা এআরবি দিলেন, সেটা হচ্ছে যে আপনার রেনাল ফাংশন আরও ডিটোরিয়েট করলো। যখন আপনি ক্রিয়েটিনিন বা সেরাম ইউরিয়া লেভেল দেখতে গেলেন দেখলেন যে আরও খারাপ হলো। সো বেসিক্যালি হচ্ছে যে আপনার এটার মাধ্যমে হচ্ছে যে আপনার রেনাল আর্টারি স্টেনোসিসের ডায়াগনোসিস করা যায়। এখন আপনার মাথায় আসতে পারে আরও কিছু কোশ্চেন আসতে পারে এখান থেকে, রেনাল আর্টারি স্টেনোসিসের সিনারিও টাইপ বা বেস টাইপ হচ্ছে এটা। এখন এখান থেকে কী কোশ্চেন আসতে পারে? এখানে আসতে পারে যে রেনাল আর্টারি স্টেনোসিসের মোস্ট কমন কজ কী, রেনাল আর্টারি স্টেনোসিস আপনি ডায়াগনোসিস করবেন কীভাবে, রেনাল আর্টারি স্টেনোসিসের কনফার্মেটিভ ডায়াগনোসিস কী। এখন রেনাল আর্টারি স্টেনোসিসের যে মোস্ট কমন কজ সেটা হচ্ছে আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে। যে সিনারিওটা দেওয়া থাকবে সেটা হচ্ছে যে আপনার এই রিলেটেড এই বক্সে যে সিনারিওটা আছে সেটা দিয়ে দেওয়া থাকবে। কনফার্মেটরি ইনভেস্টিগেশন, যে দেখবেন যে ইনভেস্টিগেশনের প্রথম লাইনে দেওয়া আছে সিটি অথবা এমআরআই এনজিওগ্রাফি করে আমরা ডায়াগনোসিস করতে পারি রেনাল আর্টারি স্টেনোসিস, ঠিক আছে। সো গেল, আপনি সিনারিও পারলেন, কীভাবে বুঝবেন সেটাও পারলেন, দেন আপনার এটা মোস্ট কমন কজ কী সেটাও জানলেন, তারপর আপনি জানতে পারলেন যে এটার ইনভেস্টিগেশন কনফার্মেটরি ইনভেস্টিগেশনটা কী, ঠিক আছে। গেল, এর পরের কোশ্চেনে চলে আসি আমরা।
এটা হচ্ছে মনে হয় স্যারদের অনেক বেশি ফেভারেট, অনেকবার আসছে এফসিপিএসে। আপনার এবার আসে নাই, এবার হচ্ছে যে আপনার যেটা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস দিয়ে আপনার কোশ্চেনটা আসছে সেটা আসছে। এর 2020 সালে জানুয়ারি এফসিপিএসে এই আইজিএ নেফ্রোপ্যাথি নিয়ে কোশ্চেন আসছে, এবং ওখানে দেওয়াই ছিল যে শর্ট ডিউরেশনের আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন। আচ্ছা, এখন একটা আইজিএ নেফ্রোপ্যাথির পেশেন্টের কী কী ফিচার থাকতে পারে এখন দেখেন এখানে কী লেখা আছে। মাইল্ড প্রোটিনিউরিয়া থাকবে আর্লিয়েস্ট সাইনে, তারপর বলছে ভিজিবল হেমাচুরিয়া থাকবে অলমোস্ট ইউনিভার্সাল, অ্যাকিউট সেলফ লিমিটিং এক্সাজারবেশন থাকবে, ল্যাটেন্সি ফ্রম ক্লিনিক্যাল ইনফেকশন টু নেফ্রাইটিস ইজ শর্ট, ক্রিসেন্ট ফরমেশন ইজ সিন অন বায়োপসি। আচ্ছা, এটা জানার আগে, এগুলো দেখার আগে, আপনারা তো দেখতেছেন এখানে অ্যান্সারটা দেওয়া আছে, এখানে দেওয়ার আগে আমরা হচ্ছে যে একটু আইজিএ নেফ্রোপ্যাথি নিয়ে পড়ে নিই। দেখেন এখানে যে পয়েন্টগুলো আছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি কি নেফ্রোটিক নাকি নেফ্রাইটিক। দেখবেন যে বক্সটার কথা বারবার বলতেছি আমি, আপনার যে বক্সটা আপনার পড়াই লাগবে, সে বক্সের মধ্যে যেটা হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোম, তার প্রথম পয়েন্টটা হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। সো দেখেন এখানে ফার্স্ট লাইনটাই লেখা আছে, মোস্ট কমন টাইপ অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। এখন আপনাকে যদি প্যাথোফিজিওলজি একটু বলা হয়, যে ইউজুয়ালি হচ্ছে যে আমরা যে সিক্রেশনে পাই যে আইজিএ লেভেল, সেটা হচ্ছে যে অনেক বেশি বেড়ে যায়, অথবা হতে পারে যে আইজিএটা কারোর সাথে ইমিউন কমপ্লেক্স ফর্মেশন করে গ্লোমেরুলার মেমব্রেনে জমা হয়ে এই ডিজিজটা করতে পারে। এটা একটা ছোট নর্মাল প্যাথোফিজিওলজি আপনাকে বলে দিলাম, বাট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখেন। ফার্স্ট লাইনটা ইম্পর্টেন্ট, যে মোস্ট কমন কজ অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। দেখেন এখান থেকে অনেক কিছু এমসিকিউ আসতে পারে, তার প্রথমটা হচ্ছে এটা। সেকেন্ডটা দেখেন আর্লিয়েস্ট সাইনটা কি, আর্লিয়েস্ট সাইনটা হচ্ছে হেমাচুরিয়া। দেন পরের পয়েন্টটা কি দেখেন, নন ভিজিবল হেমাচুরিয়া থাকবে, যেটা হচ্ছে অলমোস্ট ইউনিভার্সাল। তার এক লাইন নিচে দেখেন যে আপনার প্রোটিনিউরিয়ার কথা কি বলছে, এটা হচ্ছে একটা লেট ফিচার। প্রোটিনিউরিয়াটা আইজিএ নেফ্রোপ্যাথির ক্ষেত্রে একটা লেট ফিচার। আচ্ছা, তাহলে আর্লিয়েস্ট সাইন কি, লেট ফিচার কি, এটা আপনি মাথায় ঢুকাই ফেললেন, ঠিক আছে। দেখেন তারপরে কিছু লাইন পরে আপনার একটা পয়েন্ট আছে, যে ক্যারেক্টারিস্টিক্যালি দ্য ল্যাটেন্সি ফ্রম ক্লিনিক্যাল ইনফেকশন টু নেফ্রাইটিস ইজ শর্ট এ ফিউ ডেজ অর লেস। এইটাই হচ্ছে মেন পয়েন্ট, যেটা আমি বলছিলাম যে আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হওয়ার কিছু অল্প টাইম মানে 2-1 দিন পরে নেফ্রাইটিস সিনারিও নিয়ে পেশেন্ট আসবে, বা এরকম ক্লিনিক্যাল ফিচার নিয়ে পেশেন্ট আপনার কাছে আসবে। এটাই হচ্ছে যে আপনার আইজিএ নেফ্রোপ্যাথির মোস্ট কমন পয়েন্ট, যেটা দিয়ে আপনি আইজিএ নেফ্রোপ্যাথি ডায়াগনোসিস করতে পারবেন, ঠিক আছে। তারপরে আসেন, এই যে আপনার এটা গেল, তারপরে অকেশনালি একটা পয়েন্ট লেখা আছে যে আইজিএ নেফ্রোপ্যাথি প্রোগ্রেসেস র্যাপিডলি ইন অ্যাসোসিয়েশন উইথ ক্রিসেন্ট ফর্মেশন অন বায়োপসি। সো আপনি রেনাল বায়োপসি করবেন পেশেন্টের, যেটা হচ্ছে ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন, সেখানে আপনি ক্রিসেন্ট ফর্মেশন পাবেন। ম্যানেজমেন্ট কি, ব্লাড প্রেশার মেনটেন করতে হবে কিসের মাধ্যমে, উইথ রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম ইনহিবিটর প্রেফারেবল ইন ডোজ উইথ প্রোটিনিউরিয়া, মানে আপনাকে এসি ইনহিবিটর দিতে হবে। সো আইজিএ নেফ্রোপ্যাথি নিয়ে এই পয়েন্টে যা আছে, বক্সে যা আছে, সব আপনাদের মাথায় রাখতে হবে। কখন কই থেকে কোশ্চেন দেয় কিছুই বলা যায় না, কিন্তু টপিক সেম থাকবে। দেখবেন যে আপনাদের কোশ্চেন অথবা অ্যান্সার ডিফারেন্ট থাকবে, টপিকটা সেম থাকবে, ঠিক আছে। পরবর্তী পয়েন্টে চলে আসি, কী লেখা আছে দেখেন, গ্লোমেরুলার ডিজিজের পুয়ার প্রগনোস্টিক ইন্ডিকেটর। কী কী পুয়ার প্রগনোস্টিক ইন্ডিকেটর আছে গ্লোমেরুলার ডিজিজের ক্ষেত্রে? আচ্ছা, এখন দেখেন প্রথম পয়েন্টে দেওয়া আছে ফিমেল জেন্ডার, সেকেন্ডে দেওয়া আছে হাইপার টেনশন, থার্ডে দেওয়া আছে এলিভেটেড ক্রিয়েটিনিন অ্যাট প্রেজেন্টেশন, দেন পারসিস্টেন্ট হেমাচুরিয়া, তারপর হচ্ছে টিউবুলো ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস অন বায়োপসি। এটা একটা বক্স থেকে সুন্দরভাবে কোশ্চেনটা তুলে দেওয়া হয়েছে, বক্সটা ছোটো বাট ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখেন হাইপার টেনশন, এলিভেটেড ক্রিয়েটিনিন অ্যাট প্রেজেন্টেশন, টিউবুলো ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস অন বায়োপসি, এই তিনটা পয়েন্ট হচ্ছে ট্রু, বাকিগুলো ট্রু না। কেন ট্রু না দেখি আমরা। 15.14 পুয়ার প্রগনোসিস ইন্ডিকেশন। দেখেন একটা মেল পেশেন্ট হাইপার টেনশন নিয়ে আসবে এবং তার প্রোটিনিউরিয়াটা পারসিস্টেন্ট থাকবে বা সিভিয়ার থাকবে, যখন প্রেজেন্ট করবে ক্রিয়েটিনিনটা অনেক বেশি এলিভেটেড থাকবে, আর রেনাল ফাংশনটা র্যাপিডলি ডিক্লাইন করবে। লাস্টের পয়েন্টটা কি, আপনি রেনাল বায়োপসি করে টিউবুলো ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস পাবেন। একটা সিনারিও আকারে আপনাকে জিনিসটা মনে রাখতে হবে, একটা মেল পেশেন্ট আসলো, তার হচ্ছে যে হাইপার টেনশন আছে, আপনি দেখলেন যে তার প্রোটিনিউরিয়াটা অনেক বেশি সিভিয়ার বা প্রোগ্রেসিভ, আপনি রেনাল ফাংশনটা দেখলেন যে অনেক বেশি র্যাপিডলি ডিটোরিয়েট করতেছে, অথবা হচ্ছে যে আপনি ক্রিয়েটিনিনটা দেখলেন যে টাইম অফ প্রেজেন্টেশনে ক্রিয়েটিনিন অনেক বেশি হাই, তারপর দেখা যায় রেনাল বায়োপসি করলেন, টিউবুলো ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস পেলেন। সো একটা সিনারিও আকারে আপনার 6টা পয়েন্ট মনে রাখতে হবে, যেটা হচ্ছে আপনার গ্লোমেরুলার ডিজিজের পুয়ার প্রগনোস্টিক ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা গেল, তারপরে আসেন যে প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর রেনাল স্টোন। আচ্ছা,
আমি আপনাকে একটা ছোট একটা শর্ট নোট আকারে বলে দিই। আপনি যখন নেফ্রোলজিটা পড়বেন সেটাকে 5টা ভাগে ভাগ করে ফেলবেন। প্রথম পয়েন্টটা হচ্ছে যে আপনার ফিজিওলজি বা প্রেজেন্টেশন নিয়ে। সেকেন্ডে আপনার যে বক্সটা আছে বড়, ওই বক্সটা পড়বেন। তারপরে বক্সের সাথে বক্স পড়লে দেখবেন যে তার পরবর্তী কয়েকটা পেজ আপনার পড়া হয়ে গেল, 2টা পয়েন্ট গেল। 3 নম্বরে আসবে হচ্ছে আপনার অ্যাকুইট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের 3 নম্বর পয়েন্ট। 4 নম্বরে আসবে হচ্ছে আপনার একেআই সিকেডি। 5 নম্বরে আসবে হচ্ছে আপনার ইউটিআই। সো 5টা পয়েন্ট বললাম, ঠিক আছে? এই 5টা পয়েন্ট থেকে ঘুরে ফিরে 5টা কোশ্চেন থাকবেই, আগে হোক পিছে হোক। এখন যেটা হচ্ছে রেনাল স্টোন, এটা ইউটিআইয়ের মধ্যে পড়বে। একটা পেশেন্টের রেনাল স্টোন বা প্রিডিসপোজিং ফ্যাক্টর কী কী থাকে দেখেন, কী কী পয়েন্ট লেখা আছে। হাইপার ক্যালসিমিয়া ডিউ টু এনি কজ। হ্যাঁ, রেনাল স্টোনের প্রথম পয়েন্টটা হচ্ছে যে আপনার তার ক্যালসিয়াম বেশি জমা থাকলে ওটা থেকে স্টোন ফর্মেশন হতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে যে প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। না, এখানে হবে না, এটা আপনি অ্যাসিড বেস ডিসঅর্ডারের চ্যাপ্টার থেকে একটা পয়েন্ট আছে যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, যেটা ওখানে পাবেন। তারপর আছে সিস্টিনিউরিয়া, তারপর আছে হাই সোডিয়াম এক্সক্রিয়েশন, হাই সাইট্রেট এক্সক্রিয়েশন। আচ্ছা, এখন দেখি আমাদের বক্সে কি লেখা আছে। বক্সের মধ্যে দেখেন যে একটা কিডনি স্টোন হওয়ার জন্য অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, প্রথম পয়েন্টটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল বা ডায়েটরি কজ। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে অ্যাকোয়ার্ড কজ, মানে কোনো একটা কারণে হয়েছে। লাস্টেরটা হচ্ছে কনজেনিটাল বা ইনহেরিটেড কজ, মানে ছোটোবেলা থেকে আছে বা আগে থেকে হয়ে আসতেছে। গেল। এখন হচ্ছে যে এনভায়রনমেন্টাল বা ডায়েটরি কজ, যেটা সেখানে আপনার টোটাল হচ্ছে যে 6টা পয়েন্ট আছে। একটু যদি খেয়াল করেন দেখবেন 6টা পয়েন্টের মধ্যে 3টা পয়েন্ট হচ্ছে লো। কি কি লো আছে? লো এর মধ্যে আছে আপনার লো ফ্লুইড ইনটেক, তারপর আছে আপনার লো ক্যালসিয়াম, তারপর আছে লো সাইট্রেট এক্সক্রিয়েশন। সাইট্রেট এক্সক্রিয়েশনটা অনেক কম হচ্ছে, ঠিক আছে? এই 3টা পয়েন্ট দিয়ে হচ্ছে যে আপনি আগে আলাদা করে ফেলবেন যে লো আছে 3টা। এখন দেখেন হাই কী কী আছে। হাইয়ের মধ্যে আছে আপনার ফার্স্টে হচ্ছে হাই টেম্পারেচার, তারপর হচ্ছে আপনার হাই সোডিয়াম ইনটেকটা, যদি হাই সোডিয়াম বেশি হয় বা হাই প্রোটিন ইনটেকটা বেশি হয়, সোডিয়াম এক্সক্রিয়েশনটা যদি হাই হয়, অক্সালেট এক্সক্রিয়েশনটা যদি হাই হয়, ইউরেট এক্সক্রিয়েশনটা যদি হাই হয়, মানে কিডনি দিয়ে এক্সক্রিয়েশনটা বেশি হচ্ছে সোডিয়াম, অক্সালেট, ইউরেটেড, ঠিক আছে? সো মোটামুটি দেখবেন যে এইসব কজ উঠায় দেয় এমসিকিউতে। তারপরে আসেন যে অ্যাকোয়ার্ড কজ। অ্যাকোয়ার্ড কজের মধ্যে আছে দেখেন, ফার্স্ট কজটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়া অফ এনি কজ। আচ্ছা, হাইপার ক্যালসিমিয়া অফ এনি কজ পাশে লেখা আছে 661 পেজ। এটা আপনি এন্ডোক্রাইন পেজে পাবেন, চ্যাপ্টারে পাবেন। সেটা হচ্ছে আপনার প্যারাথাইরয়েড যে টপিকটা, ওটার মধ্যে আছে হচ্ছে যে আপনার যে হাইপার ক্যালসিমিয়া হয় সেটা বক্স আছে। এটার মধ্যে দেখবেন যে বক্সটা 2টা ভাগে ভাগ করা। একটা হচ্ছে দেখবেন যে প্যারাথাইরয়েড লেভেল বেশি থাকলে কি হতে পারে, প্যারাথাইরয়েড লেভেল কম থাকলেও হাইপার ক্যালসিমিয়া কেন হতে পারে। এখন যেটা প্যারাথাইরয়েড লেভেল বেশি থাকে সেখানে দেখবেন যে আপনার লেখা আছে যে 3টা কজ, যে প্রাইমারি অথবা টার্সিয়ারি, ফ্যামিলিয়াল একটা কজ লেখা আছে, লিথিয়াম ইন্ডিউস একটা কজ লেখা আছে। এটা হলো প্রথম। সেকেন্ড যেটা বা সেকেন্ডারি যেটা কজ, যেটাতে হচ্ছে প্যারাথাইরয়েড লেভেল না বাড়লেও হাইপার ক্যালসিমিয়া হতে পারে, সেটার ফার্স্ট পয়েন্টটা লেখা আছে দেখবেন যে ম্যালিগনেন্সি রিলেটেড। 2টা ড্রাগের কথা লেখা আছে, থায়াজাইড, তারপর হচ্ছে আপনার গ্লুকোকর্টিকয়েডস, প্যাজেস ডিজিজ, ভিটামিন ডি রিলেটেড, এগুলো কয়েকটা পয়েন্ট লেখা আছে। বাট প্রথমটা আপনি মাথায় রাখবেন যে প্রাইমারি ইন কেস অফ প্যারাথাইরয়েড লেভেল বেশি, ক্যালসিয়াম লেভেল বেশি। আর যেটা হচ্ছে আপনার প্যারাথাইরয়েড লেভেল বেশি না হয়েও ক্যালসিয়াম লেভেল বাড়তে পারে, ওটা হচ্ছে মোস্ট কমন কজ হচ্ছে আপনার ম্যালিগনেন্সি, ফার্স্টের পয়েন্টে লেখা আছে। আচ্ছা, ফার্স্ট পয়েন্টটা গেল। এরপরে আসেন হচ্ছে আইলিয়াল ডিজিজ অথবা আইলিয়াল রিসেকশন। এটা হচ্ছে আপনি জিআইটিতে পাবেন, ঠিক আছে? জিআইটিতে দেখবেন যে হচ্ছে আইলিয়াল রিসেকশন নিয়ে একটা পয়েন্ট লেখা আছে, ঠিক আছে? একটা ফিগারই দেওয়া আছে। কি হয় নর্মালি যখন কোলনে আপনার হচ্ছে যে এই ক্যালসিয়ামটা থাকে, ক্যালসিয়ামটা তখন হচ্ছে যে আপনার অক্সালেটের সাথে বাউন্ড করে এটা এক্সক্রিয়েশন হয়ে যায়। কিন্তু যখন হচ্ছে যে আইলিয়াল রিসেকশন থাকে, আইলিয়ামে যেসব অ্যাবজর্পশন হয় সেগুলো তখন ঘোরাঘুরি করবে। তখন দেখা যায় যে আইলিয়ামে রিসেকশন হয়ে গেলে বাইল, যেটা হচ্ছে আইলিয়ামে অ্যাবজর্পশন হয়, সেটা আর হবে না। তখন বাইলটা দেখবেন যে আইলিয়ার রিসেকশন হওয়ার কারণে ইয়ার সাথে বাইন্ড করে ফেলছে, আপনার অক্সালেটের সাথে বাইন্ড করে ফেলছে। তখন দেখা যাবে যে এই অক্সালেটটা অ্যাবজর্ব হয়ে গেছে। সরি, আপনার হচ্ছে যে যেটা বাইল সল্ট, সেটা হচ্ছে যে আপনার ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ফেলছে, ঠিক আছে? তখন দেখবেন যে অক্সালেটটা বাউন্ড করতে পারতেছে না, অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। তখন অক্সালেটটা অ্যাবজর্পশন হয়ে এই অক্সালেট স্টোন তৈরি করবে। এটা হচ্ছে আইলিয়াল ডিজিজ অথবা রিসেকশনের একটা প্যাথোফিজিওলজি, ঠিক আছে? লেখাই আছে দেখবেন, ইনক্রিজ অক্সালেট অ্যাবজর্পশন অ্যান্ড ইউরিনারি এক্সক্রিয়েশন।
অক্সালেটটা তো আপনার অ্যাবজর্পশন হওয়ার কথা ছিল, কিন্তু অক্সালেটটা যার মাধ্যমে অ্যাবজর্পশন হবে সেই পয়েন্টটা যেটা হচ্ছে যে আপনার ক্যালসিয়াম, সেটার সাথে আপনার বাউন্ড করে ফেলে বাইল। বাইল, তো বাইলটা বাইন্ড করে ফেলার কারণে অক্সালেটটা তখন অ্যাবজর্পশন হয়ে ইউরিন দিয়ে এক্সক্রিশন হতে থাকে এবং ইউরিনে মানে কিডনিতে জমা হয়, ঠিক আছে। তার পরের পয়েন্টটা দেখেন, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1, যেটা হচ্ছে ডিসচালি পাওয়া যায়, ঠিক আছে। এটাও আপনি অ্যাসিড বেস ডিসঅর্ডারের মধ্যে পাবেন। টাইপ 3টা আছে, ওটার মধ্যে যেটা হচ্ছে টাইপ 1, সেখানে হচ্ছে যে আপনার কিডনি স্টোন তৈরি করে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে কনজেনিটাল অ্যান্ড ইনহেরিটেড কজেস। কনজেনিটাল অ্যান্ড ইনহেরিটেড কজের মধ্যে 5টা পয়েন্ট আছে। একটা হচ্ছে আপনার ফ্যামিলিয়াল হাইপারক্যালসিউরিয়া, এটাও আপনি এন্ডোক্রাইন ডিজিজে সিস্টেমে পাবেন, যে ফ্যামিলিয়াল হাইপারক্যালসিউরিয়া মানে ইউরিন দিয়ে ক্যালসিয়াম বেশি বেশি এক্সক্রিশন হচ্ছে, সো কিডনি দিয়ে যাচ্ছে, তো স্টোন তৈরি করতেছে। মেডুলারি স্পঞ্জ কিডনি, মেডুলারি স্পঞ্জ কিডনি হচ্ছে আপনার কনজেনিটাল যেহেতু, সো আপনার কিডনির অ্যাবনর্মালিটি হবে, মানে আপনার স্ট্রাকচারের প্রবলেম হবে। দেখা যায় যে একটা নর্মাল ওয়েতে আসার কথা আসে নাই, যে একটা আলাদা একটা পয়েন্ট তৈরি করে যেখানে হচ্ছে যে জমা হয়ে আপনার পরবর্তীতে স্টোন তৈরি করে। আচ্ছা, তারপরে আসবে আপনার সিস্টেনিউরিয়া, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1, এটা আগেই পড়ছেন। প্রাইমারি হাইপার অক্সালুরিয়া, অক্সালেট বেশি বেশি যদি আপনার ইউরিন দিয়ে বের হয় তখন হবে। এটা গেল হচ্ছে আপনার কিডনি স্টোনের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে পরের পয়েন্টে। আচ্ছা, একটা 32-year ফিমেল কেম টু ইউ উইথ ইউটিআই, হোয়াট শুড বি দ্য ফার্স্ট অ্যান্টিবায়োটিক অফ চয়েস ফর হার ইনিশিয়াল ট্রিটমেন্ট? আচ্ছা, লেখা আছে কি কি, সিপ্রোফ্লক্সাসিন, সেফালেক্সিন, জেন্টামাইসিন, ট্রাইমেথোপ্রিম, ডক্সিসাইক্লিন, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা যেটা যেটা হচ্ছে ইউটিআই থেকে আসছে আপনাদের। এখন ইউটিআই থেকে কি কি কোশ্চেন আসতে পারে আপনাদের? আপনারা যদি দেখেন ইউটিআই থেকে একটা আসতে পারে ট্রিটমেন্ট রিলেটেড, যেটা এখানে আপনার কোশ্চেনে আছে। আপনারা দেখতেছেন যে অ্যান্সার দেওয়া আছে ট্রাইমিথোপ্রিম। আমি হচ্ছে যে আগে একটু ইউটিআই ম্যানেজমেন্ট একবার বলে নিই, তারপর হচ্ছে বাকি এটা সম্পর্কে বলবো। দেখেন 5টা পয়েন্ট আছে, একটা হলো সিস্টাইটিস, একটা হলো প্রোফাইলেকটিভ থেরাপি, পাইলোনেফ্রাইটিস, এপিডিডাইমা অর্কাইটিস, অ্যাকুট প্রোস্টাটাইটিস। টোটাল 5টা পয়েন্ট দেওয়া আছে। এখন কিভাবে মনে রাখবেন আপনারা? এটা মনে রাখার জন্য আপনাদের হচ্ছে যে আমি যেভাবে মনে রাখছি, লাইক হচ্ছে যে ট্রাইমিথোপ্রিম, ট্রাইমিথোপ্রিমের ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন, এটা হচ্ছে দেখবেন সিস্টাইটিসের ফার্স্ট চয়েস, প্রোফাইলেকটিক থেরাপির ক্ষেত্রে ফার্স্ট চয়েস, অ্যাকুট প্রোস্টাটাইটিস হলে ফার্স্ট চয়েস। তো আপনাকে মনে রাখতে হবে কিভাবে, যে আপনার যদি বলে সিস্টাইটিস বা যদি বলে প্রোফাইলেক্সিস বা যদি বলে অ্যাকুট প্রোস্টাটাইটিস, তখন আপনার ফার্স্ট চয়েস হবে কি, ট্রাইমেথোপ্রিম। সো আপনার একটা পয়েন্ট পড়া শেষ, ঠিক আছে। এরপরে আসবে ড্রাগের মধ্যে আসবে আপনার নাইট্রোফিউরান্টোইন। নাইট্রোফিউরান্টোইনের মধ্যে দেখেন এটাও আপনার ফার্স্ট চয়েস ইন কেস অফ সিস্টাইটিস, ঠিক আছে। এখন আরেকটা পয়েন্ট দেওয়া আছে ইন প্রেগনেন্সি, দেখেন নাইট্রোফিউরান্টোইন বলা আছে। সো আপনি নাইট্রোফিউরান্টোইনের 2টা পয়েন্ট মনে রাখবেন, যে এটা সিস্টাইটিস হলে ফার্স্ট চয়েস, অথবা পেশেন্ট যদি প্রেগনেন্ট হয়ে আসে তখন আপনি ফার্স্ট চয়েস হিসেবে নাইট্রোফিউরান্টোইন দিতে পারেন। এখন একটু সমস্যা আছে, সেটা হচ্ছে অ্যাভয়েড করবো ট্রাইমিথোপিন অ্যান্ড কুইনোলন ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড অ্যাভয়েড নাইট্রোফিউরান্টোইন অ্যাট টার্ম। মানে টার্মে আপনি নাইট্রোফিউরান্টোইন দিতে পারবেন না। ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টারে হচ্ছে যে আপনি নাইট্রোফিউরান্টোইন দিতে পারবেন, এই জিনিসটা আপনার একটু মাথায় রাখতে হবে। গেল সেকেন্ড পয়েন্ট, গেল আপনার নাইট্রোফিউরান্টোইন রিলেটেড। এরপরে আসেন, এরপরে হচ্ছে আপনার সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিন কোথায় আছে দেখেন, এপিডিডাইমো অর্কাইটিস, এপিডিডাইমো অর্কাইটিসের ক্ষেত্রে, আর হচ্ছে পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে। দেখেন দুইটারই ফার্স্ট চয়েস মানে সিপ্রোফ্লক্সাসিন। দেখেন পাইলোনেফ্রাইটিস আর এপিডিডাইমো অর্কাইটিস দুইটারই ফার্স্ট চয়েস হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, তো সিপ্রোফ্লক্সাসিনের পয়েন্টটা আপনার গেল। এরপরে আসবে কি, সেফালেক্সিন। সেফালেক্সিনটা কোথায়, পাইলোনেফ্রাইটিসের দেখে, পাইলোনেফ্রাইটিসের ফার্স্ট পয়েন্ট হচ্ছে সেফালেক্সিন। সো বেসিক্যালি এমনি করে আপনাকে মনে রাখার একটা ওয়ে আর কি, যেভাবে ইজিলি মনে রাখা যায়, যে আপনি জাস্ট ট্রাইমেথোপ্রিম মাথায় রাখলেন, তাহলে মাথায় আসবে আপনার হচ্ছে সিস্টাইটিস, প্রোফাইলেক্সিস, আর একটা হচ্ছে আপনার প্রোস্টাটাইটিস। এই 3টা কেসে ফার্স্ট চয়েস হিসেবে আমরা ট্রাইমেথোপ্রিম ইউজ করি। এটা গেল পুরো বক্সটাকে একটা ছোট আকারে কীভাবে মনে রাখা যায়। এখন আপনার যেটা পরের কোশ্চেন আসতে পারে, এটা ইউজুয়ালি দেয় না বাট দিয়ে দিতেও পারে, যে ডিউরেশন অফ ট্রিটমেন্ট। দেখেন ফার্স্ট চয়েস সিস্টাইটিসের ফার্স্ট চয়েস দেখেন 7 to 10 days ইন ম্যান, ঠিক আছে, আর হচ্ছে 3 days ইন ফিমেল। যদি আপনি ভালো মতো খেয়াল করেন পাবেন, ঠিক আছে। ম্যানের ক্ষেত্রে 7 থেকে 10 দিন, আর 3 দিন হলো ফিমেলের ক্ষেত্রে, ফিমেলে কম লাগে। আচ্ছা, এখন আসেন যেটা আমি বলতেছিলাম যে ইউটিআই থেকে কি কি আসতে পারে। একটা ইউটিআই যে টপিকটা আছে নেফ্রো, ওখান থেকে
দেখা যায় যে 2020 সালে এফসিপিএসে আপনার কোশ্চেন আসছিল যে আপনি ইউরিনারি করছেন, আপনি কিভাবে বুঝবেন যে পেশেন্টের ইউটিআই আছে? অপশানে অনেক পয়েন্ট লেখা ছিল। একটা পয়েন্ট লেখা ছিল যে ডাব্লিউবিসি মানে লিউকোসাইট থাকবে, সাথে নাইট্রাইট থাকবে। তো স্যাররাও টেকনিক্যালি অ্যান্সার অপশানে দিয়েছিল নাইট্রাইট থাকবে বা নাইট্রেট থাকবে, তারপর হচ্ছে লিউকোসাইট থাকবে থাকবে না, আরও কয়েকটা অপশান দিয়েছিল। সো এটা একটা পয়েন্ট। সো আপনার ইনভেস্টিগেশন রিলেটেড কোশ্চেন আসতে পারে। তারপর আসতে পারে হচ্ছে আপনার অর্গানিজম রিলেটেড। যেই পেশেন্টই আসুক, যে কোনো পেশেন্টই আসুক, যদি কোনো আলাদা কোনো পয়েন্ট না থাকে, একটা ইউটিআইয়ের পেশেন্ট সবসময় আপনি মাথায় রাখবেন যে এটার অর্গানিজম হচ্ছে ইকোলাই। ইকোলাই হচ্ছে মেইন অর্গানিজম অফ ইউটিআই। আচ্ছা, যদি দেখেন যে সিনারিওতে আছে হচ্ছে আপনার সোয়ার্মিং গ্রোথ টাইপ কোনো লেখা, তখন আপনি অপশানে দেখাবেন প্রোটিয়াস। আর যদি দেখেন যে একটা সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেনের পয়েন্ট লেখা আছে সিনারিওতে, তখন আপনি স্যাক্রোফাইটিকাস। ঠিক আছে, এই পয়েন্টটা দাগাবেন। এটা গেলে হচ্ছে ইউটিআইয়ের অর্গানিজম রিলেটেড। এরপরে হচ্ছে 15.44, যে ইউটিআইয়ের কজ বা রিকারেন্ট ইউটিআইয়ের কজ দেওয়া আছে, সেই বক্স অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই বক্স থেকে কোশ্চেন আসে। এই বক্সের একটা ফার্স্ট পয়েন্ট যেটা যদি আপনি মাথায় রাখেন, যদি ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হয় বা পেশেন্টের কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটিস থাকে বা নিউরোলজিক্যাল পয়েন্ট থাকে বা ফরেন বডি মানে ক্যাথেটার রিলেটেড, এসব কয়েকটা পয়েন্ট লেখা আছে 15.44-এর কজের মধ্যে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আপনার ইউটিআই এর কী কী কারণে হতে পারে ফার্স্ট। তারপরে হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট রিলেটেড। সো 3-4টা পয়েন্ট। একটা হচ্ছে কী কারণে হয়, কজ অফ অর্গানিজম। সেকেন্ড হচ্ছে ইনভেস্টিগেশন আপনি কী পাবেন। থার্ড হচ্ছে এটা কী কী কারণে হতে পারে, আদার কজ। ফোর্থ হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন এখন পর্যন্ত হয়তো বা দেয় নাই, কিন্তু সামনে দিয়ে দিলে কী করবেন। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার পরের কোশ্চেনে আসি। পরের যে কোশ্চেন দেখেন, 35-year man presents with hematuria and hemoptysis. His renal biopsy showed linear IgG deposition along the basement membrane. Which is the most likely diagnosis? পেশেন্টের দুইটা পয়েন্ট দেওয়া আছে এখানে সিনারিওতে। একটা হচ্ছে আপনার বায়োপসি করা হয়েছে, বায়োপসি করে আপনার লিনিয়ার আইজিজি ডিপোজিশন বেসমেন্ট মেমব্রেনে পাইলেন, সাথে হচ্ছে হেমোপটাইসিস অ্যান্ড হেমাচুরিয়া হিস্ট্রি দেওয়া আছে। আচ্ছা, এখন আপনার ক্লু পয়েন্ট হচ্ছে লিনিয়ার আইজিজি ডিপোজিশন বেসমেন্ট মেমব্রেনে। আচ্ছা, এটা আমরা দেখি একটু। দেখেন অ্যান্টি জিবিএম, ঠিক আছে, এটা আমরা আগেও দেখাইছি। অ্যান্টি জিবিএমটা হচ্ছে আপনার যেটা নেফ্রাইটিক সিনড্রোম, ওটার মধ্যে পড়তেছে, র্যাপিডলি প্রোগ্রেসিভের মধ্যে। দেখেন এখানে লেখা আছে এই র্যাপিডলি প্রোগ্রেসিভের সবগুলোতে দেখবেন যে একটা পয়েন্ট লেখা আছে যে ক্রিসেন্ট ফর্মেশন হয়, ক্রিসেন্ট ফর্মেশন হয় ইউজুয়ালি আনইউজুয়ালি। ইউজুয়ালি ক্রিসেন্টিক নেফ্রাইটিস মানে এখানে ক্রিসেন্ট ফর্মেশন হবে, এক নাম্বার পয়েন্ট গেল। তারপরে পয়েন্ট লেখা আছে লিনিয়ার আইজিজি অ্যালং জিবিএম, একটু আগে আপনারা সিনারিওতে দেখলেন আইজিজি হবে। তারপর দেখেন অটো অ্যান্টিবডিজ টু আলফা 3 চেইন অফ টাইপ 4 কোলাজেন ইন জিবিএম, মানে হচ্ছে জিবিএম মানে গ্লোমুলার বেসমেন্ট মেমব্রেনে যে আপনার টাইপ 4 কোলাজেন থাকে, ওটা হচ্ছে আলফা 3 টাইপ চেইন, সেটার অ্যাগেইনস্টে অটো অ্যান্টিবডি ফর্মেশন হয়। এই যে আপনার যে প্যাথোফিজিওলজি, এই অ্যান্টি জিবিএমের প্যাথোফিজিওলজি সেম অ্যাজ হচ্ছে আপনার অ্যালপোর্ট সিনড্রোমের প্যাথোফিজিওলজি। ঠিক আছে, এই যে আপনার টাইপ 4 কোলাজেন যেটা আপনার জিবিএমে থাকে, এটা এই টাইপ 4 কোলাজেন আরেক জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে লাংসে। সো সিনারিওতে আপনার লাংস আর হচ্ছে রেনাল, এই দুইটা পয়েন্ট থাকবে। এবং দেওয়াও ছিল হেমোপটাইসিস দেওয়া ছিল, হেমাচুরিয়া দেওয়া ছিল। ঠিক আছে, সাথে আপনার বলে দিচ্ছে আইজিজি অ্যালং জিবিএম, লিনিয়ার আইজিজি, মাথায় রাখবেন লিনিয়ার আইজিজি। কারণ আরেক জায়গায় লেখা আছে হচ্ছে আপনার অন্য ধরনের আইজিজি দিয়ে একটা কথা লেখা আছে, যেটা আপনার মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে পাবেন। ঠিক আছে, তারপর দেখেন এটা হচ্ছে এইচএল DR15 রিলেটেড। আচ্ছা, তারপরে অ্যাসোসিয়েশন কী থাকবে, লাং হেমোরেজ থাকবে, বাট রেনাল অর লাং ডিজিজ মে অকার অ্যালোন। ট্রিটমেন্ট কী দেবেন, গ্লুকোকর্টিকয়েড, সাইক্লোফসফেট, প্লাজমা এক্সচেঞ্জ। আচ্ছা, মনে রাখতে হবে কি, দেখেন নিচে লেখা আছে, মনে রাখতে হবে যে আপনার এটা এই যে টাইপ 4 কোলাজেন যেটা আছে, টাইপ 4 কোলাজেনটা লাংয়ে থাকে এবং রেনালে থাকে। সো লাংয়েও হেমোপটাইসিস মানে হেমোরেজ হচ্ছে, আর রেনাল থেকেও হেমাচুরিয়া হচ্ছে। ঠিক আছে, সো এই দুইটা হচ্ছে একসাথে আপনার সিনারিওতে বলে দেবে যে লাংয়ের হেমোপটাইসিস আর রেনালের ক্ষেত্রে হচ্ছে হেমাচুরিয়া, দুইটা পয়েন্ট। তারপরে দেখেন এখানে লেখা আছে যে লেখার মধ্যে আর কি, যে টাইপ 4 কোলাজেনের অ্যাগেনস্টে হয়। ঠিক আছে, এটা একটা অটোইমিউন ডিজিজ।
3 নম্বর লাইনে দেখেন র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলাইটিস, এই বক্সের উপরে দেখবেন র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলাইটিসের পয়েন্টটা লেখা আছে। লাং হেমোরেজ থাকতে পারে, বোথ অর্গান থাকতে পারে। এটার আরেকটা নাম হচ্ছে গুড পাস্তুর সিনড্রোম, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার ইয়াঙ্গার পেশেন্টে অনেক বেশি হয়, ঠিক আছে। আর এল্ডারলি পেশেন্টও হতে পারে, বাট রেনাল লিমিটেড ডিজিজ টাইপ হতে পারে, ঠিক আছে। কী কী দিয়ে আপনি ট্রিটমেন্ট করবেন? প্লাজমা এক্সচেঞ্জ দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন, গ্লুকোকর্টিকয়েড দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন, গেল। সো আপনার এখানে যে সিনারিও সেটা হচ্ছে যে আপনার লাংয়ের হেমোরেজ, রেনাল হেমোরেজ মানে হেমোটাইসিস, হেমাচুরিয়া দিয়ে আসবে, ডিপোজিশন কি হবে, কাক এগেনস্টে অটোইমিউনিটি ফর্মেশন হবে, এই সব কিছু রিলেটেড থাকবে, ঠিক আছে। এখন আপনার মাথায় রাখতে হবে যে যদি কখনো আসে যে কম্বিনেশন অফ গ্লোমেরুলাইটিস বা পালমোনারি হেমোরেজ যেটাকে বলা হচ্ছে গুড পাস্তুর, এটার হচ্ছে দুইটা ডিডি আছে, একটা হচ্ছে ওয়েগনাস গ্র্যানুলোমাটোসিস আর একটা হলো লুপাস, ঠিক আছে, গেল। এরপরে আসেন, এটা একটু ডিফারেন্ট কোশ্চেন। বিসিজি ভ্যাকসিন ইজ ইন্ডিকেটেড ইন হুইচ কার্সিনোমা? এটা একটু কঠিন হয়ে গেছে মনে হচ্ছে আমার জন্য। এটা আপনি ব্লাডার কার্সিনোমাতে পাবেন। এখন আপনার ব্লাডার কার্সিনোমা থেকে তো তেমন কোশ্চেন আসে নাই এখন পর্যন্ত, কিন্তু নিউ টপিক, সো এখান থেকে আপনাকে পড়তে হবে। ফার্স্ট অফ অল পড়তে হবে যে ব্লাডার কার্সিনোমা। ব্লাডার কার্সিনোমাটা পড়ার আগে মাথায় রাখতে হবে যে যত রেনাল ট্র্যাক্টের পয়েন্ট আছে সবগুলো হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। সো মাথায় চলে আসবে যদি ব্লাডার ক্যান্সার হয় তাহলে কোন টাইপ ক্যান্সার বেশি হবে, এপিথেলিয়াম রিলেটেড, সো ট্রানজিশনাল সেল কার্সিনোমা সবচেয়ে বেশি হবে। এখন আসেন এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে যে বিসিজি ভ্যাকসিন কাদের এগেনস্টে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। দেখেন একটা লাস্টে একটা পয়েন্ট লেখা আছে যে দিস পেশেন্ট অফেন রেসপন্স ওয়েল টু ইন্ট্রাভেসিক্যাল ভ্যাসিলাই, মানে বিসিজি ট্রিটমেন্ট, বাট মোর রেডিক্যাল ট্রিটমেন্ট মে অলসো বি নিডেড ইফ দিস ইজ আনসাকসেসফুল। আচ্ছা, অনেকগুলো পয়েন্ট লেখা আছে কীভাবে আপনি ট্রিটমেন্ট করবেন না করবেন, কীভাবে রিসেকশন করবেন না করবেন, কখন কি দিবেন না দিবেন, ঠিক আছে। লো গ্রেড ব্লাডার টিউমার এটা একটা মাল্টিপল বলা আছে। আচ্ছা, তো মেইন কথা হচ্ছে যে বিসিজি ট্রিটমেন্টটা আপনার ব্লাডার ক্যান্সারে রিলেটেড, ওকে, গেল। তারপরে পয়েন্টটা আসি, পয়েন্টটা দেখেন 48 ইয়ার ফিমেল ইজ সাসপেক্টেড টু হ্যাভ রেনাল স্টোন হুইচ ইনভেস্টিগেশন ইজ গোল্ড স্ট্যান্ডার্ড ফর হার ডায়াগনোসিস। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা যে রেনাল স্টোন, একটা পেশেন্ট রেনাল স্টোন নিয়ে আসলে আপনি কিভাবে বুঝবেন? একটা পেশেন্ট আসলো আপনার কাছে, বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল হয়, তাদের হচ্ছে যে দেখা যায় যে লোয়েন থেকে গ্রোয়েনের দিকে পেইন থাকে, তাদের ডিজুরিয়া থাকতে পারে, পেইন থাকতে পারে, ঠিক আছে। এটা একটা পয়েন্ট গেল। এখন যখন আসবে রেনাল স্টোন নিয়ে, কোন ইনভেস্টিগেশনটা হচ্ছে আপনার গোল্ড স্ট্যান্ডার্ড? নন কন্ট্রা সিটি কেওবি, একদম ডিরেক্টলি লেখা আছে বইতে, ঠিক আছে। আপনি যদি একটু দেখেন যে 3 নম্বর লাইনে অ্যাবাউট 90% অফ দ্য স্টোন কন্টেন্ট ক্যালসিয়াম অ্যান্ড দিস ক্যান বি ভিজুয়ালাইজড অন প্লেন অ্যাবডোমিনাল এক্স-রে, but non-contrast CT KOB is the gold standard for diagnosis a stone within the kidney or ureter, ঠিক আছে, and as 99% are visible using this method. এখন এটা তো আপনি জানলেন যে একটা পেশেন্ট রেনাল স্টোন নিয়ে আসলো বা কিডনি স্টোন নিয়ে আসলো, আপনি কোন ইনভেস্টিগেশনটা করলেই আপনি ইনভেস্টিগেশনটা কনফার্মেটরি করতে পারবেন, ঠিক আছে। এখন তারপরে একটা পয়েন্ট আসে যে আপনার কিডনি স্টোন বা রেনাল স্টোন কী কী প্রকার হইতে পারে, কী কী টাইপ হইতে পারে, ঠিক আছে। এখন হচ্ছে যে আপনার একটা কম্পোজিশন যেটা হচ্ছে আপনার 431 নম্বর পেজে 15.49 যে বক্স আছে সেটাতে পাবেন। এখানে হচ্ছে যে আপনার একটা কিডনি স্টোন কিছু কম্পোজিশন থাকে। একটা থাকে হচ্ছে আপনার ক্যালসিয়াম অক্সালেট, একটা থাকে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট দিয়ে, তারপরে ইউরিক অ্যাসিড দিয়ে থাকতে পারে, তারপর হচ্ছে স্ট্রুভাইট যেটা বলা আছে ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট দিয়ে থাকতে পারে, তারপর থাকতে পারে হচ্ছে আপনার সিস্টিন অ্যান্ড আদার্স টাইপ, ঠিক আছে। সো বেসিক্যালি বেশিরভাগই হচ্ছে আপনার রেডিওলুসেন, যেগুলো হচ্ছে ক্যালসিয়াম রিলেটেড। এছাড়া হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার আমরা যে স্ট্রুবাইটের কথা বললাম যে ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট, সেটা একটু ইনফেকশন রিলেটেড থাকে, মানে হচ্ছে আপনার ইউরিনারি ইনফেকশন বেশি করে, তাও এবং এদের যে অর্গানিজম সেটাও একটু ডিফারেন্ট, ইউরিপ্লাজমা ইউরিলাটিকাম দিয়ে এটা মেইনলি হতে পারে, গেল। আপনার হচ্ছে যে জ্যানথিন যেটা বললাম, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড যেটা বললাম, সেগুলো হচ্ছে যে আপনার রেডিওলুসেন্ট হয়, আর বাকি যে অক্সালেটগুলো রেডিও অপেক হয়, সাদা যেটু বোঝা যায় সেহেতু ওগুলো অপেক হবে, আর যে আপনার ইউরিন বা জ্যানথিন দিয়ে হলে এগুলো রেডিওলুসেন্ট হবে মেনলি, ঠিক আছে। আমরা একটু ভুলেছি আগের বার, যাই হোক। আর হচ্ছে
পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। 45-year অ্যাসিমটোমেটিক পেশেন্ট কেম টু ইউ ফর রুটিন চেক আপ। আচ্ছা, একটা পেশেন্ট আসছে রুটিন চেক আপের জন্য। প্রোটিনিউরিয়া ওয়াজ ফাউন্ড ইন হিজ ইউরিনারি ডিপস্টিক টেস্ট। হোয়াট ইজ দ্য এসিআর লেভেল অ্যাট হুইচ ডিপস্টিক টেস্ট ফর প্রোটিনিউরিয়া স্টার্টস টু বিকাম পজিটিভ? আচ্ছা, অনেকগুলো অপশন দেওয়া আছে, দেখেন লেস দেন 2.5, 3.5 টু 30, 30 থেকে 70, 70 থেকে 300, মোর দেন 300। আপনার কোশ্চেনের অপশানটা আছে বা সিনারিওটা টপিক পয়েন্টটা বলছে যে ডিপস্টিক পজিটিভ কখন হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আপনি যে বক্সটা আছে 15.9-এর যে বক্সটা আছে, ঠিক আছে, এখানে অ্যান্সার ছিল আপনার 30 থেকে 70, এটা হলে আপনার পজিটিভ হবে, ঠিক আছে, ডিপস্টিক। এখন দেখেন এখানে যে পয়েন্টটা আছে যে এসিআর পিসিআরের পয়েন্টটা, এসিআর পিসিআরের পয়েন্টটা হচ্ছে প্রথম পয়েন্টটা হচ্ছে নর্মাল, যে এসিআর আপনার ফিমেলে লেস দেন 3.5, মেলে 2.5, আর পিসিআরের ক্ষেত্রে 25। বাকিগুলো আমি কীভাবে মনে রাখছিলাম? বাকিগুলো আমি মনে রাখছি 30, 70, 300, ঠিক আছে, 30, 70, 300 দিয়ে এসিআর পিসিআর আপনার ব্যবস্থা হয়ে যাবে। কীভাবে হবে দেখেন, নর্মাল তো 3.5, 3.5-এর সাথে 30, এটা একটা রেঞ্জ, যেখানে হচ্ছে আপনার মডারেটলি এলিভেটেড অ্যালবুমিনিউরিয়া হয়। 30, তারপর বলছি 70, তো 30 থেকে 70 আসবেন, এখানে ডিপস্টিক টেস্ট পজিটিভ, যেটা কোশ্চেনে ছিল। তারপর আসেন 70 থেকে বলছি 300, সো ওইটাই আসছে 70 থেকে 300, সেখানে হচ্ছে আপনার গ্লোমেরুলার ডিজিজ মোর লাইকলি, যে মোর দেন 24 আওয়ার্সে মোর দেন 1 গ্রাম যাচ্ছে। এরপর আসেন হচ্ছে 300-র বেশি যখন হবে তখন হচ্ছে আপনার নেফ্রোটিক রেঞ্জের মধ্যে চলে আসবে, তার মানে গ্লোমেরুলার ডিজিজের মধ্যে যাবে, এবং আপনি 24 আওয়ার্সে মোর দেন 3.5-এর উপরে যাবেন। এটা গেলো এসিআরের ক্ষেত্রে 30, 70, 300, লাস্টের তো 300-র বেশি। পিসিআর কীভাবে মনে রাখবেন? পিসিআর মনে রাখবেন 50, 100, 350, ডাবল 50, 50 মানে হচ্ছে 25 থেকে 50, কারণ এটার নর্মাল রেঞ্জ 25-এর নিচে, সো 25 থেকে 50 হলে আপনার এলিভেটেড অ্যালবুমিনিউরিয়া থাকবে। তারপরে আসবে আপনার 50 থেকে 100 পিসিআর, যেটা সেখানে আপনার ডিপস্টিক টেস্ট পজিটিভ থাকবে। তারপরে আসবে আপনার 100 থেকে 350, তার মানে হচ্ছে আপনার গ্লোমেরুলার ডিজিজের দিকে যাচ্ছে, মানে মোর দেন 1 গ্রাম পার 24 আওয়ার্স। আচ্ছা, তারপর হচ্ছে 350-র বেশি, সেটা আপনার গ্লোমেরুলার মানে নেফ্রোটিক রেঞ্জের মধ্যে চলে আসতেছে। সো এসিআরের ক্ষেত্রে মাথায় রাখবেন 30, 70, 300। পিসিআরের ক্ষেত্রে মাথায় রাখবেন 50, 100, 350। সো দুইটা ভাগে ভাগ করলে আপনার মানে পড়ার ক্ষেত্রে অনেক বেশি ইজিলি হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন, একটা পেশেন্ট আসছে আপনার, 8 years girl is diagnosed with HSP বা হেনোক্সকুলিন পারপুরা. Which of the following feature is least likely to be found in her HSP? আচ্ছা, আমরা এইচএসপি সম্পর্কে একটু আগে একটা জিনিস পড়ছিলাম যে এটা আইজি এর অ্যাকিউট ভার্সন, ঠিক আছে? আইজি এর অ্যাকিউট ভার্সন মানে হচ্ছে কি আইজি এর রিলেটেডই কিন্তু অ্যাকিউট কেস, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এইচএসপি সম্পর্কে আমরা কিছু জানি। চিলড্রেনে হয়, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে চিলড্রেনে হয়, বাট অ্যাডাল্টও মাঝে মধ্যে হতে পারে, ঠিক আছে? এটা কিভাবে হবে? মেইন পয়েন্ট হচ্ছে যে দেখেন পরের লাইনটা, একটা আপনার ইনফেকশন ট্রিগার করবে, দেন আপনার সিস্টেমিক ভাস্কুলাইটিস হবে, মানে পুরো বডিতে ভাস্কুলাইটিসের ফিচার পাবেন। এখন আসেন হচ্ছে কী কী পয়েন্ট পাবেন, দেখেন বাটক অ্যান্ড লোয়ার লেগে ক্যারেক্টারিস্টিক পেটিচুয়াল র্যাশ পাবেন, একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন থাকবে, কেন? ভাস্কুলাইটিস হয়েছে, এটার কারণে আপনার পেটে ব্যথা হচ্ছে। আর্থ্রালজিয়া, এটা কোথায় হবে? নি জয়েন্টে বেশি হবে, সো সিনারিওতে আর্থ্রালজিয়া বলবে না, নি জয়েন্টের পেইন বলে দিবে। এরপরে আসেন কি রেনাল ডিজিজ, কীভাবে বুঝবেন? বলবে যে ভিজিবল ও নন ভিজিবল হেমাচুরিয়া থাকবে উইথ অর উইদাউট প্রোটিনিউরিয়া। সো এই 4-5টা পয়েন্ট হচ্ছে আপনার এইচএসপি রিলেটেড ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো আপনাকে মনে রাখতে হবে। এখন এইচএসপির পয়েন্টগুলো তো গেল, আগের কোশ্চেনে চলে আসি। কী কী আছে দেখেন, আর্থ্রালজিয়া আছে, আমরা পড়ছি আর্থ্রালজিয়া কোথায় হয়? নি জয়েন্টে বেশি হয়। অ্যাবডোমিনাল পেইন পড়ছি, অ্যাবডোমিনাল পেইন কেন হবে? কারণ ভাস্কুলাইটিস হয়েছে, এই কারণে। পারপুরা পাবেন, এবং ক্যারেক্টারিস্টিক র্যাশ যেটা সেটা পাবেন, সেটা কোথায় পাবেন? সেটা হচ্ছে বাটক অথবা লোয়ার লেগে পাবেন আপনারা। তারপর আসতেছে হেমাচুরিয়া পাবেন, নন ভিজিবল আর ভিজিবল। লাস্টের থ্রম্বোসাইটোপেনিয়া, এটা ফলস, ঠিক আছে, মানে এটা আপনি পাবেন না, সো এটা নাই। এটা এখানে 4টা পয়েন্ট থেকে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন আসেন পরের পয়েন্টটা, আপনি এখানে এইচএসপি, সো হেনোক্সকুলিন পারপুরাতে আপনার রেনাল বায়োপসি করবেন, যেটা হচ্ছে মেসেঞ্জিয়াল আইজিএ ডিপোজিশনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে অ্যাকিউট আইজিএ থেকে ইনডিস্টিংগুইশেবল, ঠিক আছে? ট্রিটমেন্ট কী দেবেন? প্রগনোসিস ভালো, স্পন্টেনিয়াস রেজুলেশন হয়, রিল্যাপসটাও কমন,
ঠিক আছে, গেল। সো রেনাল বায়োপসির মাধ্যমে হচ্ছে যে আপনি আইজিএ ডিপোজিশনটা পারবেন মেসেঞ্জিয়ালে। সো এই এখন পর্যন্ত এনএসফিলিন পারপুরা থেকে এত কোশ্চেন আসে নাই, কিন্তু এটা রিলেটেড টু আইজিএ, সো এটা টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে লাস্ট কোশ্চেন আমরা চলে আসছি, দেখেন কি বলছে। 44-year woman came to you with proteinuria. Her renal biopsy showed segmental scar in some glomeruli, which may be a likely cause for her secondary FSGS. Focal segmental glomerular sclerosis, ঠিক আছে, এটার কজ কোনটা? ঠিক আছে, লেখা আছে কি, লুপাস বলছে মানে এসিলি, হেপা বি বলছে, তারপর বলছে ম্যালিগনেন্সি, তারপর বলছে এইচআইভি ইনফেকশন, পেনিসিলামিন, 5টা পয়েন্ট বলছে। অ্যান্সার হচ্ছে ডি। আমরা একটু দেখি কি আছে না আছে। এখন দেখেন এফএসজিএস, আমি যে কোশ্চেন মানে বারবার বলতেছি, যে বক্সের কথা বারবার বলতেছি আপনাকে, সেটা হচ্ছে আপনার 398 নাম্বার পেজে রেনাল চ্যাপ্টারে আপনার 15.15 যে বক্স আছে সেটার পয়েন্টটা বলতেছি। দেখবেন যে প্রথম 3টা যে সবগুলা যাবে আপনার নেফ্রোটিক রেঞ্জের মধ্যে, মানে বাচ্চাদের যেটা হয় মানে হচ্ছে মিনিমাল চেঞ্জেস, তারপরে লেখা আছে আপনার ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিস, তারপর হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, যেটা নেফ্রোটিক সিনড্রোম অ্যাডাল্টে হয়। এই 3টা পয়েন্টই আপনার নেফ্রোটিক পয়েন্টে লেখা আছে। সেকেন্ড পয়েন্টে আসছে যে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিস নেফ্রোটিক রেঞ্জের, এটার ক্রাইটেরিয়ার কথা বলছে। কোশ্চেনটা আসছে এখান থেকে যে আপনার কি কি পয়েন্ট দ্বারা আপনি বুঝবেন যে এটা এফএসজিএস রিলেটেড। দেখেন সবগুলা পয়েন্ট একটা পয়েন্ট লেখা আছে, হিলিং অফ প্রিভিয়াস লোকাল গ্লোমেরুলার ইঞ্জুরি, তারপর লেখা আছে এইচআইভি ইনফেকশন, হিরোইন মিসইউজ, মরবিড অবেসিটি, তারপর ক্রনিক হাইপারটেনশন। জিনিসটা আপনি এইচ দিয়ে মনে রাখবেন। কীভাবে? হিলিং, আগের গ্লোমেরুলার ইঞ্জুরি হয়েছে সেটা হিল হয়েছে, 1 নম্বর পয়েন্ট। আবার এইচআইভি ইনফেকশন, তারপরে হিরোইন মিসইউজ, 3 নম্বর পয়েন্ট। লাস্টে আছে এসটিএন, এটাও এইচ দিয়ে। লাস্টে আপনার মরবিডিটি যেটা অবেসিটি, সেটা আপনি বিএমআই দিয়ে মনে রাখতে পারেন বা অন্য কিছু দিয়ে, বাট এইচ রিলেটেড সবগুলো হচ্ছে এখানে আছে। সো অ্যাসোসিয়েশনটা আমরা বলে দিলাম, ঠিক আছে, যে সেকেন্ডারি এফএসজিএস কার কার সাথে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, এখন আসেন একটা পয়েন্ট বলছে যে প্রোটিনিউরিয়া আছে, সো গ্লোমেরুলার নেফ্রোটিক পয়েন্ট, সো প্রোটিনিউরিয়া থাকবে, এটা একটা পয়েন্ট গেল। রেনাল বায়োপসি করার পরে সেগমেন্টাল স্কার পাইছে গ্লোমেরুলার সাম গ্লোমেরুলাইতে, নামটা কি দেখেন, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিস। সো এটা আপনার বেশি জায়গা এফেক্ট করবে না, ফোকালি এফেক্ট করবে কয়েকটা জায়গায়, লেস দেন 50%। একটা বক্স আছে দেখবেন আপনি, ওখানে পাবেন যে আপনার কি কোন টাইটেলটা দিয়ে কী বোঝানো হচ্ছে। এটা আপনি 400 নম্বর পেজে পাবেন, যে বক্সে আছে যে ফোকাল মানে হচ্ছে যে কিছু জায়গায়, অল্প কিছু জায়গায় ইঞ্জুরিটা হয়েছে। সো এফএসজিএস এর ক্ষেত্রে আপনার ফোকাল যেহেতু, সেহেতু আপনার এখানে বলেই দিছে যে রেনাল বায়োপসি করে সেগমেন্টাল স্কার, মানে কয়েক জায়গায় স্কার পাচ্ছেন। আচ্ছা, এখন আসেন দেখেন লেখা আছে যে সেগমেন্টাল স্কার ইন সাম গ্লোমেরুলাই, কোনো অ্যাকিউট ইনফ্লামেশন নাই। আর প্রাইমারি এফএসজিএস এর ক্ষেত্রে আপনি পোডোসাইটের ফিউশন পাবেন, ঠিক আছে, ফুড প্রসেস অফ পোডোসাইটের ফিউশনটা পাবেন। 2টা পয়েন্ট গেল এখানে। তারপরে হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার কি কি রিলেটেড, সেকেন্ডারি এফএসজিএস কার কার সাথে রিলেটেড সেটার কথা লেখা আছে। আচ্ছা, তারপরে লাস্টের পয়েন্টটা আসেন, প্রাইমারি এফএসজিএস এর পয়েন্ট লেখা আছে, সেকেন্ডারি এফএসজিএস এর পয়েন্ট লেখা আছে। প্রাইমারি এফএসজিএসটা হচ্ছে ইডিওপ্যাথিক নেফ্রোটিক সিনড্রোম, ঠিক আছে। এখানে আচ্ছা আপনার ট্রিটমেন্ট দিয়ে রেসপন্স অনেক কম পাওয়া যায়। এবং এটার আরেকটা পয়েন্ট লেখা আছে, দেখবেন যে ক্যান অকার আফটার ট্রান্সপ্লান্টেশন। সো একটা পেশেন্ট যখন রেনাল ট্রান্সপ্লান্ট করবে, তারপরে যখন পেশেন্টের কোনো যদি ফোকাল টাইপ লেশন পাওয়া যায় বা প্রোটিনুরিয়া বা নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসে, তখন আপনি এটা ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিসের মধ্যে দিতে পারবেন যে এটা রিলেটেড হতে পারে, ঠিক আছে। তো প্রাইমারিটা গেল। সেকেন্ডারির ক্ষেত্রে আপনি এটা ভিজিবল প্রোটিনুরিয়া অ্যান্ড আউটকাম নিয়ে আসবে, যেটা আপনি মাত্র বললেন যে রিলেটেড হচ্ছে এইচ, মানে হিলিং হবে আগের গ্লোমেরুলার ইঞ্জুরির, এইচআইভি ইনফেকশন থাকতে পারে, হিরোইন মিসইউজ থাকতে পারে, ক্রনিক হাইপারটেনশন, এটাও এইচ রিলেটেড। লাস্ট হচ্ছে মরবিড অবেসিটি। সো এই পয়েন্টগুলো হচ্ছে এখানকার রিলেটেড। সো এখানেই শেষ করতেছি আমাদের সলভ ক্লাসের পয়েন্ট। সো বেসিক্যালি আমি যদি বলি, আপনারা পেপার 3 যেহেতু রেনাল 8টা কোশ্চেন থেকে 9টা কোশ্চেন থাকবে, একটু ভাগ করে পড়বেন, একটু টেকনিক্যালি পড়বেন। টপিকটা আপনার 4-5টা টপিক সেমই থাকবে, ওখান থেকে ঘুরায় পেঁচায় সারা কোশ্চেন দিবে, টপিক সেম থাকবে। দেখবেন একটু নিচ থেকে দিছে বা অন্য আরেক জায়গা থেকে দিছে, বাট টপিকটা সেম। সো আপনারা একটু যদি টেকনিক্যালি পড়েন,
ব্যাপারগুলো অনেক বেশি লাস্টের দিনের জন্য অনেক বেশি ইজি হয়ে যায় এবং লাস্টের দিন আপনার পড়তে অনেক ইচ্ছা করবে না। সো বেসিক্যালি এইগুলোর সাথে যে সলভ ক্লাসগুলো আসে ম্যাট্রিক্সে যেভাবে কোশ্চেন করা হচ্ছে বা সলভ ক্লাসগুলো যেভাবে নেওয়া হচ্ছে, এগুলোর সাথে আপনি যদি প্রতিদিনের পড়া মোটামুটি পড়লেন কিন্তু আপনি পরীক্ষাটা দিলেন, পরীক্ষাটা দিয়ে সলভ ক্লাসটা দেখলেন, তাহলে আপনার অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে। আপনি বুঝতে পারবেন যে আপনার ভুলগুলো কোথায়। একবার চোখে পড়লো, আপনি একবার পড়লেন, একবার পরীক্ষা দিলেন, একবার সলভ ক্লাস দিলেন, 3বার আপনার দেখা হলো, মোটামুটি ওটা আপনার মাথায় চলে আসবে। সো আপনারা ম্যাট্রিক্সের সাথে থাকবেন এবং আশা করি হচ্ছে যে সামনে আরও ইনশাল্লাহ দেখা হবে। এই নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।